বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সকলকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার খুব প্রিয় একজন মানুষ এস আই মামুন স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনার মুখে ভাইটাই ভালো মানায়, স্যার শব্দটা শুনলে অপরিচিত লাগে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার কথাটা যদি আপনারা সবাই শুনতে পান তাহলে একটু আমাকে একটু জানাবেন, দুই একজন কমেন্ট করে যে আমাকে শুনতে পাচ্ছেন। আর এই লাইভটাকে দয়া করে আপনারা আপনাদের সকলের গ্রুপগুলোতে আপনারা ছড়িয়ে দিন, যেন সবাই দ্রুত কানেক্ট হতে পারে। আমি 2-1 মিনিট সময় দিচ্ছি সকলকেই। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকে আছেন। শরীফুল ইসলাম রবি, মেহরা বপি, এস কে রাতুল, ওয়ালাইকুম আসসালাম সকল। জি, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই লিখেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে, আগে খারাপ লাগতো। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা আছেন হচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের মেম্বার প্রায় অসংখ্য মেম্বার আমাদের এফএইচ একাডেমিতে রয়েছে, এর মধ্যে 150 জনের মতো আলহামদুলিল্লাহ জয়েন করেছে। আমরা একটু সময় নিচ্ছি যেন বাকিরা সকলেই চলে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। মামুন স্যার লিখেছেন যে আলহামদুলিল্লাহ সব কিছুই বোঝা যাচ্ছে। জি, প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি এই পক্ষে গান করেছেন এবং সুস্থ রেখেছেন এবং নিরাপদ রেখেছেন। তাই সর্বপ্রথম আমরা সকলেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলি শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রত্যেকের বাবা মায়ের প্রতি, যারা আসলে জন্ম না দিলে সুন্দর পৃথিবী আমরা কিংবা আপনারা আজকে কেউই দেখতে পেতাম না। এবং কৃতজ্ঞ আমাদের প্রত্যেকের শিক্ষকের প্রতি, যাদের অক্ষর এবং কালিমা একটু একটু করে তৈরি করে যাচ্ছে, নিজেকে সহায়তা করছে। এবং কৃতজ্ঞ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য, এত সুন্দর একটি বিজনেস করার জন্য ডক্টর লি জিনিয়নের প্রতি আমরা শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি এই চমৎকার একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করে আমাদের মতো অসংখ্য মানুষদের তাদের জীবন এবং জীবনই সুযোগ তৈরি করে দিয়েছেন। এবং যার কথা কৃতজ্ঞ না বললেই নয়, অকৃতজ্ঞতাই হয়ে যাব আমরা হয়তোবা। আমরা সকলেই আমাদের প্রত্যেকের আইডল, আমাদের প্রত্যেকের মেন্টর হাজী মোহাম্মদ ফখরুল হাসান সরকার স্যারের প্রতি আমরা সকলেই আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই ছোট একটি টিএনস নামক বৃক্ষকে যিনি এত বড় করে তুলেছেন, আমাদের মতো অসংখ্য ব্যক্তিকে যিনি তৈরি করেছেন, যারা এক সময় ঠিকঠাক মতো হয়তোবা নিজেকেই তুলে ধরতে পারতো না, আজকে অনেক কিছুকে তুলে ধরার সুযোগ নিতে যাচ্ছেন। পিছনে যিনি সবসময় শিক্ষা, প্ল্যান, আদর্শ দিয়ে তৈরি করে যাচ্ছেন আমাদের সকলকে। আমার দেখা ব্যক্তিগতভাবে সবচেয়ে সেরা একটি মেধা। আমরা সকলে কৃতজ্ঞ। আজকের এই আমাদের লাইভ প্রোগ্রামে যারা ভালোবাসা দিয়ে, লাভ রিয়্যাক্ট দিয়ে, সালাম দিয়ে সকলকে উপস্থাপনা করার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এই ভালো লাগে আপনাদের সাথে অনেক ট্রেনিং বা অনেক শিক্ষা বলা হয়, অনেক এগুলো শেয়ার করতে আসেনি। আজকে একটু খোলা মনে আপনাদের সকলের সাথে কথা বলতে এসেছি, একটু শেয়ারিং করব, একটু আড্ডার মতোই বলতে পারেন, এটা দেওয়ার উদ্দেশ্যে এসেছে। আমার কেন জানি মনে হচ্ছে কথাগুলো আমার আটকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আবার যদি একটু আমাকে জানাতেন। ওকে, ঠিক আছে তাহলে না। কথা আটকে যাচ্ছে। ওকে,
আমি জানি না কেন আটকে যাচ্ছে, নেটে প্রবলেম মেবি। আমি ওয়াই ব্যবহার করছি, এরপর যদি আটকে যায়, কথা আটকে যাচ্ছে। আসলে গতকালকে একটা লাইভ করার চেষ্টা করেছিলাম, বাট এভাবে আটকে যাচ্ছিল, তো পরে করেছিলাম। প্রায় 211 জনের মতো এখন জয়েন করেছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম বস। বস, আমার কথাগুলো কি আটকে আটকে আসতেছে? গতকালকেও একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম লাইভে, আসলে তেমন সুন্দর করে করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে। কথা নাকি আটকে আটকে আসতেছে, নেট জানি। যদি না হয় বস, তাহলে আমাকে বললে, তাহলে আমি জুমে শুরু করব যদি আটকে যায় আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বস। জি বস, জি অলরেডি লাইভ চলতেছে, আপনার সাথে কথা বলতেছি, এটা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুজন লিখেছে এখন ঠিক আছে স্যার, তো ঠিক হ্যাঁ, ভয়ে মনে হয় ঠিক হয়ে গেছে আর কি। স্যারের ফোন দিছিলাম তো, তো নেটওয়ার্কও বুঝতে পারছে যে এখানে হয়তো বেয়াদবি করে লাভ নেই, এই কারণে ঠিক হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তো যা বলছিলাম আপনাদেরকে, আজকে আসলে কোনো ট্রেনিংয়ের উদ্দেশ্যে আপনাদের কাছে আসেনি, আপনাদের সাথে একটু ফ্রিলি, একটু খোলামেলাভাবে একটু আড্ডা দিব। আর আড্ডাটা আমাদের একটি সাবজেক্টের উপর অবশ্যই হবে, যে সাবজেক্টটি গত কিছুদিন পর স্যার আমাকে দিয়েছিলেন, কেন আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসলে শুরু করা উচিত, বা কেন আমাদের টিএনসি শুরু করা উচিত, বা টিএনসিকে কেন এজ এ ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত। তো আমি এই বাবদ কোনো ট্রেনিং আপনাদেরকে করাতে পারবো না, বাট আমি নিজে কেন ডিসিশন নিয়েছি টিএনস করার, আমি কেন টিএনসকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিজে নিয়েছি, তো ওই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই আমার এই শেয়ারিংটা থেকে হয়তোবা কিছু নিতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন, বা হয়তোবা আপনারাও হয়তোবা ডিসিশনগুলোকে আরও শক্ত করতে আপনাদের সহায়তা হবে। তবে আমি যে কথাগুলো যে আপনাদেরকে বলবো, এমন না যে আপনারা আমার কথাগুলোকে, সবগুলো কথার সাথে একমত হতে হবে, বা এরকম নয় যে আমার কথাগুলোকে আপনারা নিতেও হবে, এরকম নয়। যদি আপনাদের কোথাও যদি মনে হয় যে না স্যারের যুক্তিসঙ্গত কোনো কথা বলতেছে, আমি যুক্তিসঙ্গত কোনো কথা বলতেছি, আপনার ব্রেনে ধরেছে না রাইট বলেছে, তাহলে নিয়ে। আর যদি রাইট না হয়, আপনার কাছে যদি মনে না হয় না রাইট না, তাহলে নেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো একটা ইনশাল্লাহ আজকে আমাদের এফএইচ একাডেমির সকল স্টুডেন্টদেরকে নিয়ে একটা আড্ডা হবে। তো আড্ডার শুরুতে আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের অসংখ্য ডিস্ট্রিবিউটররা জয়েন করেছে, তারা অসংখ্য ব্যক্তিরাই আলহামদুলিল্লাহ জয়েন করেছে, এবং আমাকে অনেকে কমেন্ট করতেছেন এখন সব কিছু ক্লিয়ার স্যার। ক্লিয়ার হবে না, এফএইচ স্যারকে কল দিয়েছিলাম যে ভয় ঠিক হয়ে গেছে। যাক, আচ্ছা, আমি এখানে আপনাদের সকলকে যারা আছেন লাইভের মধ্যে, আমি আপনাদের সকলকে একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে, একটু ভাবেন, জাস্ট একটু থিঙ্ক করেন, একটু ধরে নেন। আমরা ধরি বলে অনেক অঙ্ক করেছি, ঠিক না? আজকে একটু জীবনের অঙ্ক করার চেষ্টা করব। জাস্ট একটু চোখটা বন্ধ করে একটা বিষয় আপনি একদম ঠান্ডা, মাথাটাকে ঠান্ডা রেখে, একদম ঠান্ডা করে একটা নিঃশ্বাস নিয়ে একটু ভাবুন তো, কেমন হতো
বা কেমন হবে যদি আপনার বাবার জন্য একটি ইন্ডাস্ট্রি তৈরি করে, কেমন ইন্ডাস্ট্রি তৈরি করে আপনাকে দিয়ে যায়? 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি আপনাকে তৈরি করে উত্তরাধিকারী হিসেবে আপনাকে দিয়ে গিয়েছে। আমার মনে হয় না তখন আর আপনার এখানে কাউকে আসলে ক্যারিয়ার নিয়ে তো চিন্তা করতে হবে। কোম্পানিটাকে সুন্দর করে রোলিং করলে, কোম্পানিটাকে সুন্দর করে যদি আপনি পরিচালনা করেন, তাহলে দেখা গিয়েছে ওই কোম্পানিটা থেকে যে রেভিনিউ আসবে এটা আপনাকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। তো আমার মূল কথাটা হচ্ছে একটু চিন্তা করেন কেমন হবে যদি আপনার বাবা আপনার জন্য একটা 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি দিয়ে যায় আপনাকে, কেমন হবে? বা আপনি একটা 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রির মালিক, কেমন হবে বলেন তো বিষয়টা? আই থিঙ্ক সো বিষয়টা অন্যরকম, 100 কোটি টাকার মালিক। তবে হ্যাঁ, আমি এটাও জানি কিছু কিছু ব্যক্তি আছেন আমার এই কথাটা শোনার পরে, এটা হয়তো বা উনি, আমি বলেছি একটু চিন্তা করেন গভীরভাবে বা ধরেন, আমি জানি উনি ধরতেও পারেন, উনি চিন্তাও করতে পারেন। আমার কথা শোনার পরে হাসি দিছে, অনেকে আছে হাসি দিছে, কি বলেন স্যার 100 কোটি টাকার মালিক, যেটা হবেন এটা চিন্তা করে লাভ কি? আবার আমি জানি আমার মতো কিছু ব্যক্তি আছে যারা চিন্তা করেছে 100 কোটি টাকা বেশি ভালো হয়তো, 100 কোটি টাকার মালিক হলে, 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি থাকলে আমি সাকসিড, আমি আসলে সফল, আলহামদুলিল্লাহ। অনেকের এই চিন্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিতেও পারে, ঠিক আছে। আর যিনি এই চিন্তাটা করতে পারলেন না, আসলে আমি বলবো যে আপনার ট্রেনিং করা উচিত, হাসান স্যারের লিডারশিপ ট্রেনিং করা উচিত, তাহলে ভালো চিন্তা করতে পারবেন, ধনীদের মতো চিন্তা করতে পারবেন। চিন্তাকে বড় করলে প্রাপ্তিটা বড় হয়। তো যা বলছিলাম, আমরা 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি যদি মালিক হন, আসলে আপনার কাছে খুবই চমৎকার লাগবে, খুবই ভালো লাগবে। কিন্তু আপনি কি জানেন এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা এই তিয়ানশি, ঠিক আপনি যদি এটা 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, এটা 1000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি। স্যার কিভাবে 1000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি? বা নেটওয়ার্ক মার্কেটিং কেন 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি? আসলে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি পেশা, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি ক্যারিয়ার যেটা শুধু একমাত্র আপনাকে সফল করবে না, এটা এমন একটি পেশা যেখানে আপনি চাইলে আরও অসংখ্য ব্যক্তিকে নিয়ে সফল হতে পারবেন। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা তিয়ানশির জন্মই হয়েছে তাদের জন্যে। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এবং তিয়ানশি স্পেশালি জন্মই হয়েছে তাদের জন্যে যাদের মেধা আছে, পরিশ্রম করার অ্যাবিলিটি আছে, বাট অর্থ নাই। যাদের অর্থ নেই কিন্তু ব্যবসা করতে চায়, জীবনে বড় হতে চায়, তারা স্বপ্ন দেখে। বাই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হচ্ছে ওই সুযোগ যেখানে আপনি চাইলে আপনার মেধা, আপনার আকল এবং আপনার উপস্থিত বুদ্ধিকে, আপনার পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনি চাইলে এখানে একটা 100 কোটি, 200, 400, 500 কোটি, 1000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি আপনি প্রতিষ্ঠা করতে পারেন। কথাটা আমি কেন বলছি, এটার পিছনের লজিকটা কি একটু খেয়াল করেন। ভদ্রলোক, মনে করেন আপনার কাছে যদি 100 কোটি টাকা থাকতো, এই মুহূর্তে আপনি কি করতেন? যেমন আমার কাছে যদি 100 কোটি টাকা থাকতো, আপনি কি করতেন? একটা ইন্ডাস্ট্রি দিতেন, ডেফিনেটলি। আমি একটা আমার কাছে 100 কোটি টাকা থাকলে আমি একটা ইন্ডাস্ট্রি দিতাম। আচ্ছা, ওই ইন্ডাস্ট্রিতে কি তৈরি হতো? ওই ইন্ডাস্ট্রিতে কি তৈরি হতো? ওই ইন্ডাস্ট্রিতে তৈরি হতো প্রোডাক্ট। একটু ভালো করে বুঝবেন, আমি 100 কোটি টাকা খরচ করে একটা ইন্ডাস্ট্রি দিলাম, ওই ইন্ডাস্ট্রিতে কি তৈরি হচ্ছে? সাপোজ এই পেনটা তৈরি হচ্ছে, এই কলমটা তৈরি হচ্ছে। এখন আমি কোম্পানির চেয়ারম্যান, আমি 100 কোটি টাকা খরচ করে একটি পণ্য উৎপাদন করেছি। এখন এই পণ্যটি গুদামে রেখে দিলে কি আমার বিক্রয় হবে? অবশ্যই না। এই পণ্যটি গুদামে রেখে দিলে আমাকে বিক্রয় হবে না। আমাকে তাহলে কি করতে হবে? এই পণ্যটাকে অবশ্যই মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং করার জন্য আমার একটি মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। যেমন আমি কোম্পানির চেয়ারম্যান হিসেবে আমি আমার প্রোডাক্টটাকে সেলস করার জন্য আমি নিয়োগ দিব এরকম 8-10 জন এমডিকে, ম্যানেজিং ডিরেক্টরকে নিয়োগ দিব। সাপোজ আমি
কোম্পানির একজন চেয়ারম্যান, আমি নিয়োগ দিলাম 4টা ম্যানেজিং ডিরেক্টর। প্রতিটা ম্যানেজিং ডিরেক্টরের আবার অনেকগুলা কি আছে, তার আবার আছে কি ম্যানেজার। প্রত্যেকটা ম্যানেজারের অধীনে আবার কিছু জেনারেল ম্যানেজার কাজ করে। প্রতিটা জেনারেল ম্যানেজারের অধীনে আবার কাজ করে এরিয়া জেনারেল ম্যানেজার। তার মানে আমরা যদি একটু লক্ষ্য করি, আপনারা যদি একটু ফলো করেন, যে একটু ফলো করবেন আমার দিকে, একজন চেয়ারম্যান অনেকগুলো এমডির মধ্যে অনেকগুলো এমডি নিয়োগ করে। আমি ধরে নিলাম একটা এমডিকে উনি নিয়োগ করলেন। এখানে আবার এমডির আবার কি আছে, অনেকগুলো ম্যানেজার আছে। ওকে, একজন না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য একজনকে দেখাচ্ছি। ওই ম্যানেজার আবার অনেকগুলো জেনারেল ম্যানেজার আছে, অনেকগুলো জেনারেল ম্যানেজার আছে। জেনারেল ম্যানেজার আবার এরিয়া জেনারেল ম্যানেজার আছে। এরিয়া জেনারেল ম্যানেজারের আবার সুপারভাইজার কিন্তু আছে। সুপারভাইজাররা কি আছে, একটা অনেকগুলো সেলসম্যান কিন্তু আবার রয়েছে। তার মানে আমি 100 কোটি টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রি স্থাপন করার পরে যে প্রোডাক্টটা আমি তৈরি করলাম, ওই প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য আমার একটা মার্কেটিং ডিপার্টমেন্ট অবশ্যই কিন্তু আমার প্রয়োজন। অবশ্যই একটি কোম্পানির শুধু মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে না, দেখা যায় যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সিকিউরিটি ডিপার্টমেন্ট, লিগ্যাল ডিপার্টমেন্ট, এরপর আছে আপনার মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এরপরে কনসাল্টিং ডিপার্টমেন্ট, এরকম অসংখ্য ডিপার্টমেন্ট থাকে। 12 থেকে 13টা ডিপার্টমেন্ট একটি কোম্পানির থাকে, তার মধ্যে একটি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। আর আমি আমার তৈরিকৃত সকল প্রোডাক্ট ওই মার্কেটিং ডিপার্টমেন্টের কাছে দিব, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট এই প্রোডাক্টটাকে সমগ্র বাংলাদেশের মধ্যে কিন্তু মার্কেটিং করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্কেটিং ডিপার্টমেন্ট, মনে করেন আমার আর এই মাসে টোটাল মার্কেটিং ডিপার্টমেন্ট যত টাকার প্রোডাক্ট মার্কেটিং করছে, এই মাসে 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আমার 10 কোটি টাকা প্রফিট হয়েছে। এখন 10 কোটি টাকা কি একা আমার না, এখানে ওয়ার্কারদের বেতন আছে, সবার বেতন আছে, কর্মচারী, ওয়ার্কার এবং অফিসার যত সবার কিন্তু বেতন আছে। তো সকলের বেতনগুলো দিয়ে আমার কত পার্সেন্ট থাকবে আপনারা দেখে নেবেন। যে কোনো একটা চেয়ারম্যান তার সমস্ত ইনকামের সব কিছু দেওয়ার পরে তার কাছে 3 থেকে 5% থাকে। এর বেশি কিন্তু একটি চেয়ারম্যানের পক্ষে রাখা সম্ভব না। একটা বেতন হিসেবে উনি জাস্ট একটা টাকা নেয়, বাকি টাকাটা আবার তার রিইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গার মধ্যে হয়। বেতন হিসেবে তিনি একটা অ্যামাউন্ট ক্যারি করে থাকেন বা নিয়ে থাকেন 3 থেকে 5%-এর মতো। তার মানে একটু ভালো করে বোঝেন যে আমি 100 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি দেওয়ার পরেও আমি 3 থেকে আমার টোটাল সেলসের, আমার কোম্পানির যে প্রোডাক্টটা সেলস হচ্ছে টোটাল সেলসের 3 থেকে 5% আমি পাচ্ছি, রাইট? এই জায়গাতে এসে চমৎকার একটা ইন্ডাস্ট্রির মালিক হিসাবে ডক্টর লি আমাদেরকেও এরকম একটি প্রফিট কিন্তু আমাদেরকে দিচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন, ডক্টর লি এসে আমাদেরকে বলতেছে, আমরা যারা মিডল ক্লাস যারা আছি, ব্যবসা করছি, আমাদেরকে এসে বলতেছে, আমাকে বলছে, মিস্টার মামুনুর রশিদ, ডু ইউ হ্যাভ মানি? আমি বললাম, নো স্যার, আই হ্যাভ নো মানি। ডক্টর লি বললেন, আই হ্যাভ এ মানি, এবং আমি এটাকে ইনভেস্ট করলাম। তোমার কাছে টাকা থাকলে তুমি মুন্না কি করতাম? বললাম, আমি ইনভেস্ট করে একটা ইন্ডাস্ট্রি দিতাম। ডক্টর লি বললো, দাঁড়া, ওই ইন্ডাস্ট্রিটা তোমার কাছে তো টাকা নাই, ওই ইন্ডাস্ট্রিটা আমি দিয়ে দিচ্ছি। এবার তোমার ইন্ডাস্ট্রিতে কি তৈরি হতো? আমি বললাম যে স্যার প্রোডাক্ট তৈরি হতো। তো ওই প্রোডাক্ট আমি তোমাকে বানিয়ে দিচ্ছি, হাই কোয়ালিটি, এক্সক্লুসিভ এবং ইন্টারন্যাশনাল মানের কিছু প্রোডাক্ট আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। তোমার ইন্ডাস্ট্রি দিতে গিয়ে লিগ্যাল ডিপার্টমেন্ট, ইনভেস্ট ডিপার্টমেন্ট, সিকিউরিটি ডিপার্টমেন্ট, আরও অনেক ডিপার্টমেন্ট তোমাকে মেনটেন করতে হতো, এগুলো একটাও তোমাকে মেনটেন করতে হবে না। তো তোমার ওই প্রোডাক্টটাকে তুমি মার্কেটিং ডিপার্টমেন্টটাকে মেনটেন করে যেভাবে সেলস করতে, তা আমার প্রতিষ্ঠানে তুমি এত ডিপার্টমেন্ট মেনটেন করার দরকার নেই। সব ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে আমি ডক্টর লিয়ের, আর তোমাকে আমি একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিলাম, এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। এবার আমি যদি আমার কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং করার জন্য এই ম্যানেজার, জেনারেল ম্যানেজারকে কে নিয়োগ দিত? আমি চেয়ারম্যান কিন্তু নিয়োগ দিতাম, অন্য তো কেউ নিয়োগ দিত না, আমি চেয়ারম্যান নিয়োগ দিতাম। তো এইখানেও তোমাকে আমি মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্বটা দিয়ে দিয়েছি। তুমি তিয়ানশির মালিক, আমি তিয়ানশি, তুমি তিয়ানশির মালিক। তুমি তোমার মার্কেটিং ডিপার্টমেন্ট লোকজন নিয়োগ দাও, তুমি তোমার ম্যানেজার নিয়োগ দাও, জেনারেল ম্যানেজার নিয়োগ দাও, এরিয়া জেনারেল ম্যানেজার নিয়োগ দাও, সুপারভাইজার নিয়োগ দাও, তুমি নিয়োগ দাও।
এবার তুমি তাদেরকে নিয়োগ দিয়ে টোটাল যত টাকার প্রোডাক্টই তোমার সেলস হবে, যত টাকার প্রোডাক্টই তোমার সেলস হবে, ওই সকল টাকার সেলসের থেকে ইনডিরেক্টলি আপনি ম্যাচিং বলেন আর রিটেলে ইনডিরেক্ট বলেন, আপনি হিসাব করে দেখেন এখানে কিন্তু আপনি মিনিমাম যে 2% থেকে শুরু করে এবং স্পেশাল বা একদম যে ডিরেক্ট বোনাস পেতে একবার 40% পর্যন্ত কিন্তু আপনি কিন্তু পাওয়ার সুযোগ পাচ্ছেন। তার মানে এখানে আমি অ্যাভারেজে যদি ধরি 5 থেকে 6% কিন্তু আমি এখানে ইনকামটা পাচ্ছি ইনডিরেক্টলিটা যদি আমি ধরি। তার মানে একটু ফলো করে দেখেন, আমি মনের কাছে টাকা থাকলে কিন্তু আমি ইন্ডাস্ট্রি দিতাম, আর ওই ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট তৈরি হতো, ওই প্রোডাক্ট সেলস করার জন্য কিন্তু আমি আমার মার্কেটিং ডিপার্টমেন্টের লোকজন নিয়ে দিতাম। ডক্টর লি সকল দায়িত্ব নিয়ে আমাকে বলতেছে তোমাকে খালি মার্কেটিংয়ের দায়িত্বটা দিলাম, যত টাকার প্রোডাক্টই তুমি সেলস করতে পারো ইনডিরেক্টলি 3, 4, 5, 6, 7% তুমি এখান থেকে ইনকামটা তুমি নিতে পারবা। কিন্তু এখানে তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, তুমি ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু তুমি চাইলে এখানে কোম্পানির সাথে তুমি ব্যবসা করতে পারো, এজ এ মালিক হিসেবে ব্যবসা করতে পারো। আর আপনি মালিক হিসেবে টিএনসির সাথে ব্যবসা করার জন্যই কিন্তু আমাদেরকে গ্লোবাল র্যাঙ্কে আসাতে আমাদেরকে টোটাল কোম্পানির প্রফিটের একটা অংশ দেয়। প্রফিট শেয়ারিং কোম্পানির মালিক পায়, আর বাংলাদেশে না সমগ্র পৃথিবীতে যতজন ব্রোঞ্জলাইন আছেন প্রত্যেকটা ব্রোঞ্জলাইনকে কিন্তু কোম্পানির মালিক মনে করে, আর মালিক মনে করার কারণে কিন্তু আপনাকে কি দিচ্ছে, প্রফিটের শেয়ারিং দিচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন স্যার, আপনি ক্ষুদ্র ব্যবসা করছেন না, একটু ভেবে দেখেন আপনি যারা টিএনসিতে আসছেন ভাই, আপনি সুযোগ পেয়েছেন কার সাথে ব্যবসা করার? ওয়ান অফ দ্য মোস্ট বিজনেস টাইকুন, চায়নার অন্যতম একজন সেরা ধনী, চায়নার অন্যতম একজন সেরা ব্যবসায়ী, তার সাথে আপনি পার্টনারশিপে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। চিন্তা করতে পারেন। আসলে এটাকে বুঝতে হলে একটা সঠিক একটা ব্রেইন দরকার, যে আসলে আমি কি সুযোগটা আমি পেয়েছি। ডক্টর লি জিনিয়ানের বিজনেস মডেলে এমন চমৎকার মডেল তিনি তৈরি করেছে যেখানে বিলিয়নিয়ার তৈরি হয়, মিলিয়নিয়ার তৈরি হয়। ওই মডেলে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন, ওই মডেলে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন। কথা কি বুঝতে পারছি? ওই মডেলে কিন্তু আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। তাই এখানে যারাই টিএনসি করছেন আমি সরাসরি আপনাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ পেয়েছেন একটা ইন্ডাস্ট্রির মালিক হওয়ার। আজকে আমাদের ফখরুল হাসান সরকার স্যারের টিমে 1,20,000 ডিস্ট্রিবিউটর কাজ করতেছে। তার মানে বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি স্যারের, আর টোটাল ইন্ডাস্ট্রিতে যত সেলস হবে ওই সেলসের একটা অংশ আমাদের ফখরুল হাসান স্যার পাচ্ছে, আমাদের এসআই মামুন স্যার পাচ্ছে, আব্দুল কাইম মুন্সি স্যার পাচ্ছে, আমাদের দেখা গেছে মাহবুর রহমান স্যার পাচ্ছে, কামরুজ্জামান স্যার পাচ্ছে, সকলেই পাচ্ছে, আর আমিও আলহামদুলিল্লাহ পাচ্ছি। এবং এখানে যিনি আছেন ওনার টিমে 10 জন আছে, টোটাল 10 জনের ওই সেলসটাই থেকে আপনি একটা প্রফিট পাচ্ছেন। তাই আপনার ইন্ডাস্ট্রিকে আপনি যত বেশি বাড়াবেন, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি যত বেশি ম্যানেজার, জেনারেল ম্যানেজার, সুপারভাইজার নিয়োগ দিতে পারবেন, অত বেশি সেলস হবে। আর ওই অন্যান্য বিজনেস ওনারদের মতো আপনি একটা কিন্তু বোনাস এখান থেকে পাচ্ছেন এজ এ মালিক হিসেবে। আসলে টিএনসি আমাদেরকে মালিক তৈরি করতে এসেছে। টিএনসির এই কনসেপ্টটা আমার কাছে খুবই পাওয়ারফুল লাগে, এ কারণে এটা ছিল অন্যতম একটা বড় বিষয় আমার টিএনসি শুরু করা। আমি এভাবে চিন্তা করি যে মনে করেন আপনার বাবাই আপনাকে মৃত্যুর সময় কিছু দিয়ে যেতে পারেন, 5 কোটি টাকা লাইফ বয় সাবান দিয়ে গেছে। আপনি ধনী না গরিব? ডেফিনেটলি আপনি ধনী। কেন আপনি ধনী? কারণ 5 কোটি টাকা লাইফ বয় সাবান বিক্রি করলো তো বা 5 কোটি টাকা আমার, ঠিক না? একদম সিম্পলি টিএনসির চেয়ারম্যান বলতেছে তুমি এরকম সেলস করো। কত কোটি টাকা? মনে করেন আপনি যদি টিএনসির 5 কোটি টাকার প্রোডাক্ট সেলস করেন, আপনি কোম্পানির গোল দেন প্রায়, আপনিও হিসাব মতো এখানে 1-1.5 কোটি টাকার মতো আপনি এখানে বোনাস পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। আপনিও কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন। কথাটা কিন্তু বুঝছেন। আপনাকে প্রোডাক্ট নিয়ে ভাবতে হচ্ছে না, কোম্পানির ট্রান্সপোর্ট নিয়ে ভাবতে হচ্ছে না, সিকিউরিটি নিয়ে ভাবতে হচ্ছে না, লিগ্যালিটি নিয়ে ভাবতে হচ্ছে না, অফিস পর্যন্ত নিয়ে ভাবতে হচ্ছে না, বাট আপনি একটা ইন্ডাস্ট্রি মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন। এত সুন্দর অপরচুনিটি ও অবুঝ হইলেই বুঝে না। আমার কাছে এটাকে সুযোগ মনে হচ্ছে। ইয়েস, আমি একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্পপতি হওয়ার সুযোগ আমি এখানে পেয়েছি। এই কারণে ইনশাল্লাহ আমি টিএনসি শুরু করেছি। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাওয়ারটাই হচ্ছে এটা। নেটওয়ার্ক মার্কেটিং এটা খুব সুন্দর একটি কনসেপ্ট, খুবই সুন্দর একটি কনসেপ্ট, যে নেটওয়ার্ক মার্কেটিং
সমগ্র পৃথিবীতে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে পড়াশোনা করানো হচ্ছে। দুবাইতে নেটওয়ার্ক মার্কেটিংয়ের পড়াশোনা আছে, আমেরিকাতে আছে, জাপানে আছে, হংকংয়ে আছে, ভিয়েতনামে আছে, পৃথিবীর অসংখ্য দেশে এই নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার্স আছে, পিএইচডি পর্যন্ত আছে। কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেমটা আমাদের বাংলাদেশের মানুষ এটা শুনলে একটু ঘাবড়ে ওঠে। আচ্ছা, কেন ঘাবড়ে ওঠে ওইটু আজকে আপনাদেরকে বলবো। আজকে একটু নেটওয়ার্ক মার্কেটিংটা নিয়েও একটু বলবো, যেন আপনাদের নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহজ হয় এবং টিএনসি সম্পর্কে এজ এ ক্যারিয়ার হিসেবে নিতে এটাকে সহজ হয়। তাই একটু পেছন থেকে একটু আলোচনা করবো। আসলে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিংটা কি আসলে, এটা আসলে কি আমরা সবাই জানি। আর ডিরেক্ট সেলিংটা হচ্ছে একটা পণ্য তৈরি করে ফ্যাক্টরি, তৈরি করার পর ওই পণ্যটার অ্যাড হয়। আসলে তৈরি করার আগে থেকে অ্যাড দেয়, তারপরেও প্রোডাক্টটা তৈরি করার পরে এটা অ্যাড হয়। ইম্পোর্টার, এজেন্ট, সাব এজেন্ট, হোলসেলার, রিটেইলার, দেন কাস্টমার। কিছু কিছু ক্ষেত্রে কম কিংবা বেশি হতে পারে মধ্যস্বত্বভোগী। আমরা যা কিছুই কিনছি কোনো না কোনো বিভিন্ন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কিন্তু আমাদের কাছে আসতেছে। তার মানে আমি আপনি একটা গবেষণা বলছে যে আমি আপনি যে পণ্যটা 100 টাকা দিয়ে কিনতেছি, ওই পণ্যটার আসলে মূল উৎপাদন মূল্য হচ্ছে 30 টাকা সর্বোচ্চ হইলে, কিন্তু আমি কিনতেছি 100 টাকা দিয়ে। 70 টাকা আসলে কারা প্রফিট করছে? কোম্পানি তো 30 টাকা নিচ্ছে, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত নিয়ে যাবে কোম্পানি, 70 টাকা বাকি যাচ্ছে কোথায়? ওই যে অ্যাড, ইম্পোর্টার, এজেন্ট, সাব এজেন্ট, হোলসেলার। দেখে একটা গবেষণা বলছে সমগ্র পৃথিবীতে $1400 বিলিয়ন খালি বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন পণ্যের। চিন্তা করতে পারেন, $1400 বিলিয়ন বিজ্ঞাপন, এত টাকা। $1400 বিলিয়ন দিয়ে কি করতে পারবেন? প্রায় পৃথিবীর 50-60টা দেশ কিনতে পারবেন। পৃথিবীর 50-60টা দেশ কিনতে পারবেন। এই পৃথিবীতে টোটাল পৃথিবীতে যত অর্থ আছে সবগুলোকে যদি আপনি ডলারে রূপান্তরিত করেন কত হবে? $17 ট্রিলিয়ন। টোটাল $17 ট্রিলিয়ন। তার মধ্যে একটা প্রায় তার মানে $14 বিলিয়ন। আপনি বুঝতে 1400 বিলিয়ন আপনারা ধরতে পারছেন আসলে কি 1.4 ট্রিলিয়ন হয়ে যাচ্ছে। তার মানে কত বড় একটি অংশ অ্যাড বাবদ খরচ হয়। আর এই $1400 বিলিয়ন যদি বিশ্বাস করেন অ্যাড বাবদ খরচ না করে যদি প্রোডাক্টের গুণগত মানকে উন্নয়নে খরচ করতো, তাহলে এই যে সমগ্র পৃথিবীর কাস্টমাররা আসলে খুব ভালো প্রোডাক্ট পেত। কিন্তু এগুলাকে খরচ করা হচ্ছে বিজ্ঞাপনে। যাক, তো একটা প্রোডাক্টের অ্যাড, ইম্পোর্টার, এজেন্ট, সাব এজেন্ট, হোলসেলার, এই তাদের কাছে 70% টাকা চলে যায়। 30% কোম্পানি নিল, বাকি 70% তারা নিল, আমার পকেট থেকে 100 টাকা গেল। আর ডিরেক্ট সেলিংটা হচ্ছে আমার মাঝখানের কোনো ব্যক্তির দরকার নেই, মাঝখানে কোনো মাতাব্বরের দরকার নেই, কোনো দালালের দরকার নেই, সরাসরি ফ্যাক্টরি থেকে কাস্টমার কাছে প্রোডাক্টটা চলে যাবে। ইট ইজ কল্ড ডিরেক্ট সেলিং। এটাকে বলা হয় ডিরেক্ট সেলিং। কোম্পানি পণ্য উৎপাদন করলো আর কাস্টমার প্রোডাক্টটা নিয়ে গেল। ইটস গুড, আমি জানি বাহ্যিকভাবে সবাই বলবে এটা তো খুবই ভালো সিস্টেম, যে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পাওয়া, এটা তো ভালো জিনিস, তো খারাপ জিনিস না। কিন্তু এইটাকেই ডিরেক্ট সেলিং বলা হয়, এটাকে নেটওয়ার্কিং বলা হয়। কিন্তু এই ভালো জিনিসটা আমার দেশে পচাই ফেলছে। আপনি বলতে পারবেন কেন পচাইছে? তার কারণ আছে। তবে এই সুন্দর সিস্টেমটাকে তৈরি করেছেন ডক্টর কার্ল রেইনবার্গ। ডক্টর কার্ল রেইনবার্গ নামে এক ভদ্রলোক, যিনি একটি চমৎকার একটি ভিটামিন ফাইল তিনি তৈরি করেছিলেন। ওনার কোম্পানির নাম ছিল দ্য ক্যালিফোর্নিয়া ভাইটামিনস। একটা চমৎকার পণ্য ওই ডক্টর কার্ল রেইনবার্গ তিনি তৈরি করেছিলেন। তো এই যে ভিটামিন ক্যাপসুল বা ভিটামিন যে ফাইলটা তিনি তৈরি করেছিলেন, তো প্রোডাক্টটা খুব গুণগত মান ছিল, কিন্তু ওনার কাছে প্রচার করার জন্য তেমন অর্থ ছিল না, এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরশিপ এগুলো দেওয়ার মতো অর্থ, ওনার প্রোডাক্টটা ভালো ছিল, কিন্তু উনি যে ডিস্ট্রিবিউট করবে এটাকে, উনি যে জনে জনে ডিস্ট্রিবিউট করবে, ওই ডিস্ট্রিবিউট করার জন্য যে অর্থ অনেকের চাকরি দিয়ে বেতনের দিয়ে রাখতে হবে, এবং এটা যে অ্যাড দেবে ওই পয়সাটা ওনার কাছে ছিল না। তো উনি কি করলেন, ওনার এক কাস্টমার, ওনার নাম ছিল জে ভ্যান অ্যান্ডেল এবং রিচ ড্যাভোস, দুইজন কাস্টমার। তার এই প্রোডাক্টটা ইউজ করার পরে তারা খুব উপকৃত হয়। তখন তারা কি করেছে, আপনার এই প্রোডাক্টটাকে তারা আরও 2-4টা কাস্টমার নিয়ে এসেছে ওনার কাছে। তখন উনি চিন্তা করলেন, বাহ, বিষয়টা তো খুবই ভালো যে আমার প্রোডাক্টটা ইউজ করতেছে, আরও 2-4 কাস্টমার নিয়ে আসছে, আমার তো আরও সেল হলো,
আচ্ছা ঠিক আছে, তা আমার ওই সেলসের থেকে আমি কিছু টাকা তাদেরকে দিই। তারাও মনে করলো যে বিষয়টা তো খুবই ভালো। আর ওই দ্য ক্যালিফোর্নিয়া ভাইটামিন কোম্পানিটা কিন্তু পরবর্তীতে নিউট্রালাইট কোম্পানিতে রূপান্তরিত নেয়। কথা বুঝতে পারছেন? তবে হ্যাঁ, আপনার যে রিচার্ড ড্যাভোস এবং জে ভ্যান অ্যান্ডেল, তারা একসময় আপনার ওই নিউট্রালাইট কোম্পানি থেকে তারা চলে গেলেন। চলে গিয়ে এই নেটওয়ার্কিং সিস্টেমের এরকম একটি কোম্পানি তারা নিজেরাই দিলেন, যার নাম দিলেন দ্য আমেরিকান ওয়ে। এটা বিশাল আলোচনা। বর্তমানে যেটা দ্য আমেরিকান ওয়ে কিন্তু পরবর্তীতে অ্যামওয়ে কর্পোরেশনে আপনার রূপান্তরিত হয়েছে। তো 1939 সালে মূলত নিউট্রালাইট কোম্পানিটাকে আপনার তৈরি করে 1939 সাল থেকে। এবং আমাদের এই চমৎকার ডিরেক্ট সেলিং বিজনেসটা কিন্তু এটা কিন্তু আমেরিকাতে যখন শুরু হয় তখন কিন্তু এটা কিন্তু এমনিতেই ছিল। পরবর্তীতে 1947 সালে আমেরিকার পার্লামেন্টে এই ডিরেক্ট সেলিংয়ের আপনার বিল পাস হয়, যে ডিরেক্ট সেলিং বিজনেসটা আসলে এটা আসলে ভালো কিনা, এটার বিল পাস হয়, বৈধতা অর্জন করে 1947 সালে আমেরিকার পার্লামেন্টে। এই ডিরেক্ট সেলিং বিজনেসটা বৈধতা লাভ করে সমগ্র পৃথিবীতে তখন এটা ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের দেশে এই বিজনেসের সাথে আমরা পরিচিত হই অনেক পরে, প্রায় 90 শতকের দিকে আমরা এই বিজনেসের সাথে পরিচিত হই, বা আমাদের বলতে পারেন সিনিয়র যারা আছেন তারা এটাকে নিয়ে আসে। তবে বাংলাদেশের সমস্যাটা হচ্ছে ডিরেক্ট সেলিংটা যারাই নিয়ে আসছে, মূলত ডিরেক্ট সেলিংটা তৈরি হয়েছে কি আমার পণ্যটাকে আমি সহজে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশে যতজন ব্যক্তি তারা নেটওয়ার্কিং বা ডিরেক্ট সেলিং কোম্পানি নিয়ে এসেছে, আসলে তাদের কারোর কোনো পণ্য ছিল না, তাদের কোনো ফ্যাক্টরি ছিল না, কিছু ছিল না। তারা কি করতো? তারা বলতো আমি 9 মাস 6 মাস 10 মাস পরে আপনাদেরকে পণ্যটা দেবো, এটা কিনেন, এখন এটা 10-12 মাস পরে আসবে, এরপর আপনাদেরকে দিব, এখন আমাদেরকে টাকাটা দেন। তো এইভাবে তার অসংখ্য ব্যক্তিদের কাছ থেকে তারা বিভিন্ন পয়সা নিয়েছে, তারা টাকা নিয়েছে, টাকা নিয়ে ওই সকল কোম্পানি উধাও হয়ে গিয়েছে। এরকম অসংখ্য কোম্পানি বাংলাদেশ থেকে উধাও হয়ে যাওয়ার কারণে মানুষের ডিরেক্ট সেলিং বা এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে মানুষ ফল্ট মনে করে। আসলে দোষটা কিন্তু নেটওয়ার্কিংয়ের নয়, দোষটা ছিল মানুষদের। একটা ছুরি দিয়ে আপনি আপেল কেটে অতিথি আপ্যায়ন করতে পারেন, ওইটাই দিয়ে আপনি মার্ডার করতে পারেন। ছুরির দোষ না, ব্যবহারকারীর দোষ। বাংলাদেশ ইতিপূর্বে যতজন ব্যক্তি নেটওয়ার্কিংয়ের সাথে পরিচয় করে দিয়েছে বাংলাদেশের মানুষকে, তারা সবাই 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 বাংলাদেশের 50 বছর বয়সে, আমার তো মনে হয় বাংলাদেশে মনে হয় 50,000 কোম্পানি আসবে, শুধু একমাত্র তিয়ানসি ছাড়া আর কোনো কোম্পানি কিন্তু রাইট না বাংলাদেশে স্টে করছে না। এত বছর 17 বছরের মতো তিয়ানসি ছাড়া কোনো প্রতিষ্ঠান কিন্তু আর নেই। আমাদের ফখরুল হাসান স্যার যেটা বলে 300 টাকার জাল নোট হয় না, 500 টাকার হয়, কেননা 300 টাকার আসল নোটই নেই। আসলে আসল ডিরেক্ট সেলিং নেটওয়ার্কিং আছে বিদায় এই ধরনের কিছু 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 ব্যাংকের ছাতামার্কা অর্গানাইজেশন তারা উঠে এসেছে, যে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতে নেওয়ার জন্য, এবং নিয়েছেও, যার কারণে মানুষ এই সিস্টেমটাকে তারা ভুল মনে করে। আমাদের পূর্বপুরুষ, আমার বাবাও কিন্তু বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো, ধরা খাইছে। তো দেখা গেছে এরকম আমাদের পূর্বপুরুষ অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা লস করেছে। এখন তাদের কাছে বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং যদি বলি ডিরেক্ট সেলিং, দুইটাই হচ্ছে সম্পূর্ণ ফালতু একটা বিষয়। আসলে এগুলো কোনো ভবিষ্যৎ নেই, তারা এটা মনে করে। আর এটা মনে করে কিন্তু অনেক ধরনের কথা আমাদেরকে শোনায়। আমাদের কি করা উচিত? আসলে আমাদেরকে সেক্ষেত্রে সঠিকটা তাদের সামনে উপস্থাপনা করা উচিত। কোরআনে এসেছে অন্ধকার চলে যাবে যদি আপনি আলো নিয়ে এসেন, আপনি সঠিকটা উপস্থাপনা করেন। এই কারণে আমাদের সমগ্র বাংলাদেশে একটা নেগেটিভ পরিবেশ। তবে ইনশাল্লাহ আগামী কিছু বছরের মধ্যে ইনশাল্লাহ এই নেগেটিভ পরিবেশ ইনশাল্লাহ থাকবে না। আর এটা ইনশাল্লাহ দূর করবে কারা? আমরাই এটা দূর করব, আমরাই এটাকে দূর করতে পারবো। আমরা তিয়ানসি তারা ডিস্ট্রিবিউটার আছি, ইনশাল্লাহ আমরাই এটা দূর করব। তো নেটওয়ার্কিং কেন বাংলাদেশের আপনার মানুষ শুনতে পারে না, আপনারা হয়তো বা বুঝতে পেরেছে। এখনও অনেক ধরনের, এখনও বাংলাদেশে বিশ্বাস করেন বহু বুকাস মার্কা প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও আছে। সাবধান তাদের কাছে গিয়ে নিজের ইমানকে নষ্ট করবেন না, পরিচিতিকে নষ্ট করবেন না। হ্যাঁ, এখন যারা আসে তারা কিন্তু আগের মতো যে টাকা দেন বলে না, তারাও একটা প্রোডাক্ট নিয়ে আসে, কিন্তু ওই প্রোডাক্টের আপনার কোনো ভ্যালু নাই, ওই প্রোডাক্ট আপনার কোনো ইউজের না। আর এই প্রোডাক্টের দাম অ্যাকচুয়ালি এত নয়, এগুলো বাংলাদেশের জিনজিরা বিভিন্ন জায়গাতে তৈরি করে এনে এগুলাকে বেশি দামে তারা বিক্রি করে। কথা বুঝছেন? তাই সঠিক
ডিরেক্ট সেলিং কোম্পানি আপনি কিভাবে চিনতে পারেন যে সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানি কোনটা? আমি আমার মতে কিছু পয়েন্টস আপনাদেরকে বলছি, আমাদের সকল ডিস্ট্রিবিউটরদেরকে বলছি, আপনারা কিভাবে বুঝবেন কোনটা রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি বা রিয়েল নেটওয়ার্কিং কোম্পানি। প্রথমত আপনি দেখবেন যে কোম্পানিটা বলতেছে আমি কি ডিরেক্ট সেলিং কোম্পানি, সর্বপ্রথম দেখবেন ভাই তোমার ইন্ডাস্ট্রি আছে নি, তোমার ইন্ডাস্ট্রি আছে কিনা। আপনি যদি দেখেন তার কোনো ইন্ডাস্ট্রি নাই, তাহলে সাথে সাথে মনে রাখবেন এই প্রতিষ্ঠানে কাজ করা যাবে না। কারণ ডিরেক্ট আমি সেল করব, কি সেল করব? আমার প্রোডাক্ট। আবার অনেক প্রতিষ্ঠান আছে অন্য কোম্পানি থেকে প্রোডাক্ট বানায় এনে সেল করে, তো এখানে তো আপনি নিজেই ইনডাইরেক্ট হয়ে গেলেন। আপনি ডিরেক্ট হলেন কোথায়? আপনি তো ডিরেক্ট নেই, আপনি নিজেই ইনডাইরেক্ট হয়ে গেছেন। তাই সর্বপ্রথম যেটা দেখবেন ওই প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে কিনা, ইন্ডাস্ট্রি আছে কিনা। যে কোম্পানির ইন্ডাস্ট্রি নাই, সাবধান, যাইয়েন না, যাইয়েন না, এই প্রতিষ্ঠান থাকবে না, প্রতিষ্ঠান থাকবে না। কথা বুঝতেছেন? দ্বিতীয়ত আপনি দেখবেন ওই প্রতিষ্ঠানের সেলফ প্রোডাক্ট আছে কিনা। খালি প্রোডাক্ট থাকলে যে আমাদের প্রোডাক্ট আছে, না না, আপনার নিয়ে আপনি বানাইছেন, আপনার প্রতিষ্ঠানে বানাইছে কিনা বলেন, আপনার প্রতিষ্ঠানে বানাইছে কিনা বলেন। সেলফ প্রোডাক্ট হতে হবে। আর প্রোডাক্টটা কি এটা আপনারা বুঝতে হবে। অনেকে নিয়ে আসছে ফ্যান ডিরেক্ট সেলিং বিজনেস করার জন্য। তো ফ্যান আপনি একটা বাসায় কিনে নিলে দেখা গেছে 14 বছর আর ফ্যান লাগবে না, তো সেল এখানে স্টপ। বরং প্রোডাক্ট হতে হবে এমন প্রোডাক্ট যেটা রিইউজেবল, যেমন পেস্ট প্রতি মাসে আপনার লাগছে। আবার প্রোডাক্ট হলেই হবে না, ওই প্রোডাক্ট আপনার দরকার আসেনি, এইটাও আপনাকে দেখতে হবে। ওই প্রোডাক্টটা আপনার দরকার আছে কিনা আপনি এটাও দেখতে হবে। আপনি এমন এক ডিরেক্ট সেলিংয়ে এমন এক প্রোডাক্ট কিনে জয়েন করছেন যে প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনার নিজের কোনো প্রয়োজনই নেই, এরকম অপ্রয়োজনীয় জিনিস কিনে আপনি ডিরেক্ট সেলিং হবে না এর জন্য প্রোডাক্ট দিয়ে। তাই প্রোডাক্টের ক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ফ্যাক্টরি সেলফ প্রোডাক্ট। থার্ড, অবশ্যই ওই প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে কিনা, যুগের সাথে তাল মিলিয়ে চলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা। ওই নোকিয়ার মতো যদি আপনি এখনো বাটনওয়ালা ফোন নিয়ে রাখেন তাহলে কিন্তু মার্কেট হারিয়ে যাবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রোডাক্টগুলোকে রিসার্চ করে এখানে ডেভেলপ করা হয়, এটা আছে কিনা। তারপর আপনি দেখবেন, অবশ্যই দেখবেন ফোর্থ যেটা, এটা হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পর আপনাকে অবশ্যই দেখতে হবে ওই প্রতিষ্ঠানটা, এটা দেখে নেবেন, এটা ভালো হবে আপনার জন্য, ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সদস্য কিনা, WFDS এর সদস্য কিনা। যখন আপনি একটা স্কুল দিয়েছেন ওই স্কুল বোর্ডের অন্তর্ভুক্ত না, সাবধান না, এটা সার্টিফিকেট তেমন কোনো কাজে আসবে না। WFDS ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সদস্য কিনা। এবং বাংলাদেশ প্রেক্ষাপটে অন্তত এটা দেখে নেবেন 5 বছর ব্যবসা করেনি, প্রোডাক্ট নিয়ে 5 বছর ব্যবসা করেনি, বাংলাদেশ প্রেক্ষাপটে দেখে নেবেন এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে কিনা প্রতিষ্ঠান। আপনি এই ক্রাইটেরিয়াগুলোতে মেনটেন করে এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে খুঁজে পাবেন না, বাংলাদেশে খুঁজে পাবেন না। বাংলাদেশে একমাত্র টিএনসি ছাড়া আর অন্য কোনো সেকেন্ড কোনো কোম্পানি এতদিন যাবৎ ব্যবসা করতেছে এই সকল কিছু মেনটেন করে আপনি পাবেন না। এবং আজকে শুধু একমাত্র আমরা গর্বের সহিত বলি আমরা টিএনসি খালি বাংলাদেশে ব্যবসা করছি না। আর একটা সময় ছিল আমরা বলতাম আমাদের ফ্যাক্টরি অনেক দেশ আছে পৃথিবীর, 14টা দেশে আমাদের কোম্পানির ফ্যাক্টরি আছে, 14টা দেশে আমাদের প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। আজকে আমরা এসে গর্বের সহিত বলতে পারি আজকে আমাদের কোম্পানি বাংলাদেশও মেড ইন বাংলাদেশ নামে একটি প্রোডাক্ট লঞ্চ করছে, আমাদের শ্যাম্পু। আলহামদুলিল্লাহ আজকে শ্যাম্পু দিয়ে আমরা শুরু করেছি, আর হয়তো বা বাংলাদেশে আর অসংখ্য প্রোডাক্ট টিএনসি আমাদের জন্য এই বাংলাদেশেই তৈরি করবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলোকে অবশ্যই আপনি দেখবেন ডিরেক্ট সেলিং। আসলে নেটওয়ার্কিং এবং ডিরেক্ট সেলিং বিষয়ে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, আপনারা মানে গা শিহরে উঠবে আপনার, এটা এত পাওয়ারফুল ব্যবসা অথচ আমাদের দেশে এত নেগলেক্ট করা হয়, এত পাওয়ারফুল ব্যবসা। আপনি জানেন বর্তমানে 2019 সালে রিপোর্ট বলছে, গবেষণা বলতেছে 2019 সালে রিপোর্ট বলছে বর্তমানে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্ট সেলিংয়ের বর্তমান কত বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আপনারা জানতে পারেন? জানেন ডিরেক্ট সেলিং 2019-এর রিপোর্ট বলতেছে 192 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হচ্ছে ডিরেক্ট সেলিং, 192 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এবং আপনারা সবাই জানেন, এবং আরও কিছু তথ্য যদি আমি আপনাদেরকে দিতে যাই আপনারা মানে মোটামুটি দেখা গেছে যে
2019-এর রিপোর্ট বলছে সমগ্র পৃথিবীতে বর্তমানে ডিরেক্ট সেলিং বিজনেস করতেছে 119.9 মিলিয়ন মানুষ, যারা ডিরেক্ট সেলিংয়ের সাথে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত। 119.9 মিলিয়ন মানুষ বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে। আর আমাদের এলাকার পাশে মানে কোন কাকু কয় এটি ব্যবসা হইল, স্বাভাবিক কথা। বা শাক বলে যদি এখন গিয়ে সেটা বলেন এটা অ্যাপেল মোবাইল, অ্যাপেল তো খাওয়ার জিনিস, এটা আবার মোবাইল হয় কিভাবে, এরকম নানা রকম প্রশ্ন করবে। আমার তো 4G চলে, আমার 7G, তোমার মাত্র 4G, আমার 7G। হ্যাঁ বুঝবে না, হ্যাঁ মনে করবেন মেয়ের কথা জিজ্ঞাসা করছেন। 119.9 মিলিয়ন মানুষ বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং করতেছে। এবং আপনারা জেনে আরো অবাক হবেন যে শুধুমাত্র একটি কোম্পানি আছে যে কোম্পানির বর্তমানে আপনার সেলসের কথা বললে আপনারা মানে অবাক হয়ে যাবেন, যে টোটাল যে সেলস আছে 2015 হতে, এবং মানে 2015 সালে ছিল আমাদের একটা রিপোর্টে 2015 সালে $194 বিলিয়ন ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু বর্তমানে $192 বিলিয়ন ইন্ডাস্ট্রি হচ্ছে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। আজকে পৃথিবীতে সবচেয়ে উন্নত কান্ট্রি আমরা কোনটাকে মনে করি? আমেরিকাকে মনে করি। আপনারা জানেন আমেরিকার 77% তরুণ প্রজন্ম, 77% তরুণ প্রজন্ম তারা আয়ের একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে, মানে তারা আয়ের মানে একবারে মূল উৎস হিসেবে, আয়ের মূল উৎস হিসেবে, নির্ভরযোগ্য মূল উৎস হিসেবে তারা নেটওয়ার্ক মার্কেটিং করে। 77% তরুণ প্রজন্ম। আপনি চিন্তা করতে পারেন কত বিশাল বড়। এবং বলতেছে যে আমাদের, আমি ওই আরেকটা রিপোর্ট আমি দেখলাম যে তারা বলতেছে যে খুচরা যে সেল আছে, খুচরা যে বিক্রেতা আছে, এই খুচরা বিক্রি আস্তে আস্তে কমে যাচ্ছে। সমগ্র পৃথিবীতে 14% কমে গেছে খুচরা বিক্রি। এবং আমেরিকা এবং আপনার ইংল্যান্ড, কথা এই দুটি দেশে প্রায় 20 মিলিয়ন মানুষ আছে যারা খুচরা বিক্রিতে, মানে ওই যে দোকান টোকান দিয়ে খুচরা কেনাকাটা এগুলো আর করে না, নতুন আরো ইনক্লুডিং হয়েছে। তার মানে আগামী ইন্ডাস্ট্রি এটা আসলে সত্যিকার অর্থে এটা হচ্ছে ডিরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রি। এটা আমার কথা না, আপনারা সবাই জানেন ডক্টর APJ আব্দুল কালাম আজাদ বলেছেন 21 শতাব্দীর ব্যবসা হচ্ছে ডিরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এবং তিনি আরও বলেছেন যে যদি আপনি আপনার যৌবন বয়সে সর্বোচ্চ ভালো কিছু করতে চান, নেটওয়ার্ক মার্কেটিং আপনি আসেন, নেটওয়ার্ক মার্কেটিং আপনি আসেন। বিল গেটস বলতেছে যদি আমাকে ধনী হবার আরেকটা সুযোগ দেয় তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং। ডোনাল্ড ট্রাম্পের তো নিজেরই বিজনেস রয়েছে, ট্রাম্প নেটওয়ার্ক, সে বলতেছে আই বিলিভ ইন নেটওয়ার্ক মার্কেটিং। আপনার বিল ক্লিন্টনের কথা শুনছেন, সে সরাসরি হোয়াইট হাউস থেকে বসে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ব্যাপারে আরো সুন্দর করে তথ্য দিয়েছে। আরো অনেক গবেষণা, আজকে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে সমগ্র পৃথিবীতে পড়াশোনা হচ্ছে। কিন্তু আমাদের দেশের এই অবস্থা হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের ভুলভাবে নেটওয়ার্ক মার্কেটিংটাকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। তারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের নামে তারা অসংখ্য মানুষকে ঠকিয়েছে। এখন মানুষ মনে করে নেটওয়ার্ক মার্কেটিং মানে ঠকানোর জায়গা। কারণ তারা টাকা নিছে, টাকা নিয়ে উধাও, কিছুই নাই। কত সুন্দর একটা সিস্টেম যে আমার প্রোডাক্টটাকে সরাসরি কাস্টমারের কাছে বেচছেন ভাই, এটা কিসের অপরাধ? আর আমার বিক্রিতে যে সহায়তা করবে তাকে আমি একটা প্রফিট দিব। আজকে দেখেন আমরা কি এমনি কাস্টমার হই না? আজকে একটা ছেলে পৃথিবীতে জন্মগ্রহণ করার ঠিক পরপরই সে কারো না করো কিন্তু কাস্টমার না। আমরা সবাই খুশি হয়ে যাই পৃথিবীতে জন্ম, মানে আমরা সবাই খুশি আমার ভাই হয়েছে অথবা আমার চাচ্চু হয়েছে, হ্যাঁ, বা মনে করেন যে দেখা গেছে যে আমার এরকম বাগিনা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আমরা খুশি হই। কিন্তু আপনি না, সমগ্র পৃথিবী মাশাআল্লাহ খুশি হয়। পৃথিবীর যত কোম্পানি আছে, আপনার ঘরে নতুন কোনো মেহমান আসে তারা খুশি হয়, কারণ তারা দেখে পৃথিবীতে কোনো মানুষ আসে না, পৃথিবীতে নতুন কাস্টমার আইছে। এবং পৃথিবীতে আসার আগে আপনি বহুত ধরনের কাস্টমার। আপনি যখন মাতৃগর্ভে আপনারে দেখে আপনার আম্মুর কাছে বিক্রি করছে, আয়রন ট্যাবলেটটা খান, ক্যালসিয়াম ট্যাবলেটটা খান, বাচ্চার জন্য ভালো হইব, কাজু বাদাম খান, বাচ্চার জন্য ভালো হইব।
আপনারা দেখায় কিন্তু বিক্রি করা শুরু করেছে। ওই যে আপনার কাস্টমার মাতৃগর্ভের থেকে মৃত্যুরা মারা গেছেন, এমনও কেউ না কেউ লাশ ধোয়াইবে যে এটা সাবান বিক্রি করবে, কেউ না কেউ কাফনের কাপড় বিক্রি করবো, মারা ধর 4 দিন পরে খাবার বিক্রি করবো, 40 দিন পরে খাবার বিক্রি করবো, বৎসর শেষে বার্ষিকভাবে খাবার বিক্রি করবো। বুঝতে পারছেন? তার মানে মৃত্যুর আগে থেকে একদম যতদিন পর্যন্ত আপনি স্মরণ থাকবেন অতদিন পর্যন্ত আপনি কাস্টমার। এবং একটু গভীরভাবে চিন্তা করেন, আমাদের বাসায় আমরা যা কিছু কিনতেছি বাংলাদেশের 15-20টা কোম্পানির, ভালো করে দেখেন, বাংলাদেশের আমাদের 70% আমাদের ঘরে যা লাগতেছে বাংলাদেশের 15-20টা কোম্পানির, RFL, নাইলে প্রাণের, নাইলে বেক্সিমকোর, নাইলে একমির, নাইলে মোটামুটি এই কোনো না কোনো কোম্পানি, 15-20টা কোম্পানি আমাদের 70% মার্কেট দখল করে গেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত কাস্টমার হচ্ছি, কিন্তু তিয়ানশি সুযোগ দিচ্ছে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি তাদের না, তিয়ানশির কাস্টমার হন, এটার কাস্টমার হন। তিয়ানশি আপনাকে 2 হাত ভরে দিবে। বাকি সব কাস্টমার নিয়ে গেছে, তিয়ানশি আপনার সাথে নিবে না, খালি তিয়ানশি আপনার সাথে ইনকাম শেয়ার করবে। এই কারণে তো আমরা উই শেয়ার, টুগেদার উই শেয়ার, টুগেদার উই শেয়ার এখান থেকে এসেছে। আমরা বেনিফিট শেয়ার করি, আমরা ইনকাম শেয়ার করি। ডক্টর লিয়ের যে ফিলোসফি, স্লোগান, কথাটা কি আমরা বুঝতে পারছি? আই থিঙ্ক সো আপনারা আমার পয়েন্টটাকে ধরতে পেরেছেন। আমরা কারো না কারো কাস্টমার হচ্ছি, কিন্তু কাস্টমার হয়ে চমৎকার একটা আয়ের সুযোগ নেটওয়ার্ক মার্কেটিং দেয়, তিয়ানশি দেয়। বাংলাদেশে তো নেটওয়ার্ক মার্কেটিং বলতেই তিয়ানশি, আর বাকি ওই যে আল্লাহ হয়। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে 2টি বিষয় শেয়ার করলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে নেটওয়ার্ক যে মার্কেটিংটা যে আমাদের যা আছে, এই নেটওয়ার্ক মার্কেটিংটা তিয়ানশিটা আপনি কেন করবেন? আসলে আমাদের হাতে সময় নেই, আমি জানি। আমি আর প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। যাক, আমি টপিকটি নিয়ে আলোচনা করি, আশা করছি আপনাদের ভালো লাগছে না বোরিং ফিল করতেছেন, এটা আমাকে একটু জানান, জানান তো আপনাদের ভালো লাগতেছে কিনা, বা আমার কথাগুলো বুঝতেছেন কিনা। হ্যাঁ, নিশাত রাহেন বলছেন চাঁদপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, ফাইন। ওকে, তার মানে আপনারা বুঝতেছেন। থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে একটু বলবেন যে আপনারা যে বুঝতেছেন। জি, তো তিয়ানশি কেন আপনি শুরু করবেন? যে আপনি একজন স্টুডেন্ট, আপনি কেন তিয়ানশিতে আসবেন, বা কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা কেন করবেন, কারণটা কি? আমি প্রথমত বলবো, একজন স্টুডেন্টের কেন আসলে তিয়ানশিতে আসা দরকার। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, কথাগুলোকে আমাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। দেখেন, আমরা পড়াশোনা করতেছি, আমরা যে যাই কিছু করতেছি, আমাদের একটা উদ্দেশ্য, আমাদের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের আসলে জীবনের স্বপ্নগুলোকে পূরণ করা বা সফল হওয়া, যেটার জন্য আসলে কিন্তু আমাদের টাকা দরকার, যেটার জন্য আসলে আমাদেরকে টাকা দরকার। আমরা যদি পুরো পৃথিবীর দিকে তাকায় দেখি, দেখবেন মানুষ আজকে টাকার পিছনে ছুটতেছে। কিছু মানুষের দিকে আপনি লক্ষ্য করে তাকাইলে দেখবেন, আমি মাঝে মধ্যে কী করি, আমাদের অফিসের ছাদে আমাদের যে ব্যালকনিটা আছে এখানে বা বিভিন্ন জায়গাতে আমি উপর থেকে তাকাই থাকি, মাঝে মধ্যে পুরো শহরটার দিকে তাকাই, মানুষ ছোটাছুটি করে, কি কার মাথায় কত কিছু, কত টেনশন, কত দিকে ছোটাছুটি করে। আজকে যে যাই কিছু করতেছে, দেখেন কিসের জন্য করতেছে? সুন্দর একটা জীবনের জন্য। আমাদের সকলের টার্গেট, অনেকগুলো টার্গেট আছে, তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের জীবনটাকে আমরা সুন্দর করছি, সুন্দর একটা জীবনের। কিন্তু বেশিরভাগ মানুষ সুন্দর একটা জীবনে গড়তে গিয়ে তারা জীবনটাকে হারাই ফেলে। মানে স্যার, মানে দেখেন, এই যে আমি আমারটাই বলি, যখন আমরা ছোট ছিলাম, এই ভালো করে পড়, এসএসসি সামনে, যাদের এসএসসি পরীক্ষা তারা খুব চাপ, এসএসসিটা দিয়ে নেই, ভালো রেজাল্ট করে নেওয়ার পরে আমরা মনে করতাম এসএসসিটা দিয়ে আসলে মনে হয় এরপরে মনে লাইফে আর কোনো টেনশন নেই, এরপর মনে হয় কোনো চাপ নেই। যাক, এসএসসিটা দিলাম, এসএসসি দেওয়ার পরে এবার ইন্টার না, এসএসসিতে গোল্ডেন পাইছি, এবার ইন্টারটা তো আসলে গোল্ডেনটা পাইয়ে নেই। এরপরে তো বিশ্ববিদ্যালয়ের লাইফ চরম চিল,
কোনো টেনশন নেই। এবার আমরা এইচএসসি কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম যে না রে ভাই, বিশ্ববিদ্যালয়টাকে আসলে শেষ করি, একটা ক্যারিয়ারের বিষয় আছে, ভালো করে পড়াশোনা শেষ করে একটা ভালো একটা চাকরি বাকরি নিয়ে একটা ক্যারিয়ার করি, এরপরে তো চিল একটা ভালো ভালো চাকরি বাকরি পাই নি, এরপরে আরাম করবো না, এরপরে ভালো থাকবো না। তো কষ্ট মষ্টে বিশ্ববিদ্যালয় শেষ করলাম, মনে করলাম একটা জবও পেয়ে গেলাম, বাংলাদেশে একটা জব পেয়ে গেলাম। এবং জব পাওয়ার পরে আসলে কি ফাইনাল চিল শুরু হয়েছে? এখন আরো পেন শুরু হয়েছে, প্রতিষ্ঠানের পেন, কাজের পেন। আর জবটা পাওয়ার পর অনেকে হয়তো বা বিয়ে শাদী করে ফেলে, তখন আরো অনেক বেশি চাপ শুরু হয়। তখন একটা সময় মানুষ ভাবে এত কিছু, এত পেইন, আচ্ছা বাচ্চা কাচ্চা হয়ে যায়, চিন্তা করে তাদেরকে মানুষ করে এরপরে একটা রিল্যাক্স করবো। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এই এরপরে 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 এটা শেষ করবো, এরপরে এরপরে রিল্যাক্স হবো, এরপরে লাইফটাকে এনজয় করবো, এটা করতে 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 কোন সময় জানি লাইফটাই চলে যায়, লাইফটাই চলে যায়। আপনি একটু ভালো করে ইয়ে করলে দেখবেন যে অনেকেই আছে টাকা ইনকাম করার জন্য ছুটতেছে, বা সবাই টাকা ইনকাম করার জন্য ছুটে, চিন্তা করে টাকা হলে জীবনটা সুন্দর হবে। কারণ টাকা ইনকাম করতে গিয়ে দেখা গেছে যে জীবনটা খুঁজে পায় না, এই বিদেশ করে 20 বছর 22 বছর 23 বছর বিদেশ করছে, 20 বছর বয়সে গেছে, 40 বছর বয়সে আসছে, ছেলে বড় হয়ে গেছে, দেখে নাই, মেয়ের বিবাহতে থাকতে পারে নাই, বাপ মা মারা গেছে, মানে করতে পারে নাই, এরকম কত সুখ, কত ঘটনার সাক্ষী সে হতে পারে নাই। আবার অনেক আছে পরিশ্রম করতে 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 একটা সময় দেখা গেছে যে শরীর অসুস্থ হয়ে পড়ছে, রিল্যাক্স করবো পারছে না, ওই টাকা ইনকাম করবো জীবনে, রিল্যাক্স, টাকা ইনকাম করছে জীবনটাকে রিল্যাক্স করার জন্য, এখন দেখে নিজে অসুস্থ শরীর, কি রিল্যাক্স করবো? একটা কথা আছে না, অসুস্থ রাজার চেয়ে সুস্থ ফকির অনেক ভালো। কেউ স্বাস্থ্য হারাচ্ছে, কেউ তার যৌবন হারাচ্ছে, কেউ তার জীবন হারাচ্ছে। এই জীবনটাকে সুন্দর করতে গিয়ে জীবনটাকেই আসলে যাপন করা হয় না, মজা করা হয় না, খুঁজে পাওয়া যায় না, লাইফটা খুঁজে পাওয়া যায় না। আমি এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে? আমি চিন্তা করছি আমার লাইফটা এরকম ভাবে যাবে না। আমি আমার পুরো লাইফটার প্রত্যেকটা ঘন্টার একটা হিসাব নিই, এটা আমাকে হিসাব দিয়ে যেতে হবে, আজীবন কাজ করব এরকম চিন্তা করি, আজীবন না, 30 35 50 বছর, 30 35 বছর চাকরি করো, এরপরে রিটায়ারমেন্টে আসো, এরপর আল্লাহ বলে না যে একটা কথা স্মরণ আসছে, আসলে যৌবন থাকতেই টাকা দরকার। এই বয়সে ইচ্ছা হয় অনেক কিছু, শখ হয়, আহ্লাদ হয়, এই বয়সে না অন্তর করলে এরপরে 60 বছর বয়সে টাকা দিয়ে কি করবে? আসেন, কেন স্টুডেন্টদের করা উচিত এই প্রতিষ্ঠানটা বাই টিএনসি বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কেন আসা উচিত? আমি ফার্স্ট অফ অল আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের এই কারণে টিএনসিটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে প্রথমত এই ব্যবসাটা করার সিদ্ধান্তটা এই কারণে নেওয়া দরকার, বর্তমান যে পৃথিবী ডে বাই ডে অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, কনজাস্টিং, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বর্তমান পৃথিবী আস্তে আস্তে। আজকে আপনি পড়াশোনা শেষ করেছেন, আপনি একটা জব পাবেন, আপনি গ্যারান্টি দিতে পারেন না স্যার। আপনি যে পড়াশোনা শেষ করার পর একটা জব পাবেন, আপনি গ্যারান্টি দিতে পারেন না। আপনি হয়তো অনেকের মতো ওই যে ঘুষ দিয়ে চাকরি নিতে এরকম একটা চিন্তা ভাবনা করে রেখেছেন, কিন্তু চিন্তা করে দেখেন এই ঘুষটা কতটুকু হালাল। আপনার পরকাল কি জাহান্নামের দিকে যাচ্ছে না জান্নাতের দিকে যাচ্ছে আপনি বুঝবেন। তো আপনি যে বর্তমান বাংলাদেশে আপনি পড়াশোনা শেষ করে একটা চাকরি পাবেন, এটার কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশি বেকারের অভাব নেই, বর্তমানে 4,82,83,000 বেকার রয়েছে টোটাল। 2018 সালের রিপোর্ট মনে হয়, এটা বিএসএস এর শ্রম জরিপের রিপোর্ট বলছে। তো এই যে আপনি পড়াশোনা শেষ করে একটা ভালো একটা জব চান,
বা ভালো একটা ইনকাম আপনার লাগবে, আজকে বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনি একটা কাজ করতে চান, তারা আপনাকে প্রথমত জিজ্ঞাসা করবে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? আসলে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা। আমি মনে করি প্রতিটা স্টুডেন্টের সর্বপ্রথম এই অভিজ্ঞতার জন্য, একটা এক্সপিরিয়েন্সডের জন্য এই প্রতিষ্ঠানে আসা উচিত। আপনি পড়াশোনা করছেন, করেন, 24 ঘন্টা কেউ পড়াশোনা করেন না, সম্ভব না, এটা পসিবলই না। আর পুঁথিগত বিদ্যা ইটস নট এভরিথিং, এটা সব কিছু নয়, এর বাইরে আরও অনেক কিছু আছে। তো এক্সট্রা একটা অভিজ্ঞতার জন্য সর্বপ্রথম আমি এটাকে প্রাধান্য দিয়ে থাকি। আপনি তিয়ানশি করার অন্যতম প্রধান কারণ যেটা আমি মনে করি, এটা হচ্ছে একটা অভিজ্ঞতা এক্সট্রা। এটা সেকেন্ড, এটা হচ্ছে পাবলিক স্পিকিং। এটা আপনি আমার দিকে তাকান, আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি, ট্রাস্ট মি, আমি 2জন ব্যক্তির সাথেও কথা বলতে পারতাম না। আপনারা অনেকেই জানেন আমি তো তোতলা ছিলাম, কথা বলতে পারতাম না। ওই জায়গা থেকে আজকে আমি স্পিকার, আমি কথা বলছি এবং আপনারা শুনছেন, আপনারা হাত তালি দিচ্ছেন। তার মানে এখানে আপনি আপনার এক্সট্রা কিছু কোয়ালিটিকে আপনি তৈরি করতে পারবেন। ইটস লাইক এ পাবলিক স্কিলস, পাবলিক স্পিকিং স্কিলস, যে মানুষের সাথে কথা বলা, এটা আপনি শিখতে পারবেন এখানে এসে। এবং আগামী পৃথিবীতে এই জিনিসটা খুবই দরকার, এই জিনিসটা প্রচণ্ডভাবে দরকার। পাবলিক স্কিলস, পাবলিক স্পিকিং স্কিলস, এইটা আপনি এখানে এসে শিখতে পারবেন। 3 নাম্বার, যেটা আমি মনে করি আপনার এই কারণে পড়াশোনার পাশাপাশি তিয়ানশি করা উচিত, যেটা আমার কাছে আরেকটা স্ট্রং একটি বিষয়, যেটা আমি মনে করি, এটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ভ্যালু অফ মানি। আন্ডারস্ট্যান্ড ভ্যালু অফ মানি, আসলে টাকার মূল্য বোঝার জন্য আপনার এখানে আসা উচিত। পড়াশোনার পাশাপাশি কাজ করা উচিত এই বিষয়টার জন্য। আপনি যখন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করবেন, 100 টাকা 500 টাকা আপনি 1000 টাকা ইনকাম করবেন, তখন আপনি বুঝবেন যে টাকা ইনকাম করা কতটা কষ্টের। আর তখন আপনি চাইলেও এই টাকা দিয়ে কখনো আপনি সিগারেট খেয়ে, আপনি ধূমপান করে, অথবা অ্যালকোহল খেয়ে, অথবা আপনি কোনো বাজে জায়গায় যাবেন না, কারণ আপনি জানেন এটার পিছনেও কতটা শ্রম আপনার জড়িত রয়েছে। ভ্যালু অফ মানি, এই বিষয়টা বোঝার জন্য অবশ্যই আপনাকে তিয়ানশিতে আসা উচিত। যারা এবং 4 নাম্বার, যারা চান যে আমি বাবা মার কাছ থেকে টাকা চাইব পড়াশোনা করার জন্য, আমার আসলে হয় না, আমি চাই আমি নিজে একটা কিছু করি। আপনি জানেন বারাক ওবামার মেয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটার, নো প্রবলেম, বিকজ তারা অকর্মাকে লজ্জিত মনে করে, কাজকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বিষয়, একটা উক্তি ছিল এরকম যে তুমি মানে উনি বলেছিলেন আল্লাহ তাআলা নাকি মানে বেগারকে বেকারের চেয়ে বেশি ভালোবাসেন। বেকার তো অবসর যাচ্ছে, আর বেগার মানে হচ্ছে নিজের কোনো কাজ নেই, অন্য জনের জমিতে কাজ করে দিচ্ছে, এটাকে বেগার বলা হয়। বেগারকে ভালোবাসেন বেকারের চেয়ে, অবসর থেকে, অবসর থেকে। তো যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো, 4টা পয়েন্ট আমি আপনাদেরকে বলেছি, একটা এক্সপিরিয়েন্সের জন্য আপনি তিয়ানশিতে আসা উচিত। সেকেন্ড কি বলেন তো, পাবলিক স্পিকিং স্কিলস, এটা শেখার জন্য। 3 নাম্বার, আন্ডারস্ট্যান্ড ভ্যালু অফ মানি। 4 নাম্বার কি বলেছিলাম, দেখি 4 নম্বর পয়েন্টটা কি, কার মনে আছে? আমি একটু নেওয়ার চেষ্টা করতেছি। এখানে অনেকেই অনেক কথা লিখতেছেন। জি, যে হ্যাঁ আমি কিছু করতে চাই আমার লাইফে, আমি বাবা মার কাছ থেকে টাকা নিব, এটা আমার কাছে ভালো লাগে না। ওয়েলকাম। আর এটি বিষয় আপনারা জানেন, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা নাকি মানুষকে যত রিজিক দিয়েছে, ওই রিজিকের 90% ব্যবসায় দিয়েছে, চাকরিতে না। আজকে যার কারণে আপনি পৃথিবীর বড় বড় যত ধনী আছে, কেউ চাকরি করে হয় নাই, সবাই যা করতেছে বিজনেস করতেছে, কোনো ব্যক্তি কিন্তু চাকরি করে হয় নাই। 90% আল্লাহ তাআলা বলেছে। তো এটা টেন্স, এটা একটা বিজনেস, যেখানে আপনি চাইলে আপনার নিজস্ব একটা ইন্ডাস্ট্রি
আপনি প্রতিষ্ঠা করার সুযোগ এখানে পাচ্ছেন, যেখান থেকে আপনি শিখতে পারছেন, আপনি জানতে পারছেন, আপনি মানুষের সাথে ওঠা চলাফেরা করে আপনার একটা এক্সট্রা অভিজ্ঞতা আপনি নিতে পারছেন। আর সবচাইতে মজার বিষয় কি জানেন, এই ব্যবসাটা করতে একদমই সহজ, কারণ এই ব্যবসাটা করতে আপনার একটি টাকারও পুঁজির কোনো প্রয়োজন হচ্ছে না। ইউ হ্যাভ নো ইনভেস্টমেন্ট হিয়ার। আমি টিএনসি শুরু করেছি, আমার ফ্যামিলি থেকে আমাকে 1 টাকা দেয়নি। মেবি মনে হয় আম্মুর কাছ থেকে আমি 8,000 টাকার মতো নিয়েছিলাম, এইটাই। তার মানে, এবং এই টাকাটাতে আমি প্রতিষ্ঠানের উপরে কি বলেছি ইনভেস্ট করেছি এরকম নয়। তাহলে যেমন আমি আমার প্রয়োজনীয়, আমাদের বাসায় চা লাগে না, চা লাগে, কফি লাগে, মাস্ক লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, বডি ওয়াশ লাগে, রাইট কিনা, লাগে কিনা, এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে নিয়ে যান। তার মানে এটা তো কোনো ইনভেস্ট ছিল না, এটা আপনার প্রয়োজনে আপনি নিয়ে গেলেন। তার মানে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, 1 টাকা পুঁজি বিনিয়োগ করা ছাড়া আমাদের স্টুডেন্টদের জন্য সবচেয়ে সহজ কাজটাকে শুরু করা। পুঁজি লাগছে না। এবং আমাদের স্টুডেন্টদের জন্য আরো চমৎকার বিষয় এই কারণে যে এই ব্যবসাটা করতে আমি ফ্লেক্সিবল সময়, আমি মতো করে সময় দিতে পারবো। এইটা আমি আমার মতো করে সময় দিতে পারবো। কথা বুঝতেছেন? যেখানে আমাকে দেখা গেছে যে আমার পড়াশোনাটাকে ঠিক রেখে আমি এখানে সময়টা দিতে পারছি, আপনার পড়াশোনাটাকে সময় রেখে। ইভেন কি আপনার এখানে আমাদের যে ট্রেনিংগুলো আছে, এই ট্রেনিংগুলো আপনাকে আপনার পরীক্ষার খাতায় এবং আপনার লাইফটাকে, আপনার সৃজনশীলতাকে আরো তৈরি করতে এখানে সহায়তা করবে। একটা রিয়েল এডুকেশন আপনি এখান থেকে পাবেন, একটা বাস্তবিক জ্ঞান আপনি এখান থেকে পাবেন। এবং মজার বিষয় হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের এখানে কারোর কিন্তু কি দিতে হচ্ছে না, কোনো শোরুম দিতে হচ্ছে না, আমাদের কোনো এমপ্লয়ি লাগতেছে না, কোনো শোরুম লাগতেছে না, কোনো এমপ্লয়ি লাগতেছে না। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমরা এখানে এমপ্লয়ি লাগতেছে না, কিন্তু আমরা চাইলে একটা টিম করতে পারছি, যে টিমের বেনিফিট আমরা নিতে পারবো। একটা টিম করতে, টিমের কেউ আমার কর্মচারী না, তারা সব আমাদের ব্যবসায়িক পার্টনার। একটা টিম করার মাঝখানে টিমের বেনিফিটটা কিন্তু আপনি নিতে পারছেন। এবং সবচেয়ে থেকে মজার যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে আপনি এখানে রয়্যালিটি একটা ইনকাম পাবেন। রয়্যালিটি ইনকামটা কি? আজকে মনে করেন যে আপনার 100 জন ডিস্ট্রিবিউটর আছে, আল্লাহ না করে কোনো কারণে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার বিজনেসটা 100 জন ব্যক্তি করতেছে, 100 জন তো আপনার সাথে মারা যাবে না, 50 জনই করতেছে। তাদের টোটাল সেলস থেকে যে বোনাসটা আপনার আসার কথা ছিল, আপনি মারা যাওয়ার পরও কিন্তু এই বোনাসটা আপনি এখানে পাবেন। আজকে ফখরুল হাসান স্যার আল্লাহ না করুক মারা যাক, বা আমাদের দেশে কোনো লিডার মারা যাক, তাহলে তার টোটাল টিমের ইনকামটা কিন্তু ওনার আইডিতে চলে আসবে। এটা ওনার অবর্তমানে ওনার নমিনি পাবে। এটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। এই রয়্যালিটি ইনকামটা করার সুযোগ আছে এখানে। এবং এখানে সুযোগ আছে শুধুমাত্র রয়্যালিটি নয়, আপনি পুরো টিএনসের কাছ থেকে প্রফিট শেয়ারিং পাওয়ার। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, টিএনস কেন ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত, ফ্রিডম অফ লাইফ। আসলেই এখানে ফ্রিডম আছে, আপনি ফ্রি, আপনার উপর কোনো বস নাই, নো বস যে বস আপনাকে কাজ দিবে, আপনাকে প্রেশারাইজ করবে, আপনাকে অকথ্য ভাষায় বিভিন্ন কথা বলবে না। এখানে সবাই বিজনেস পার্টনার। এখানে আপনার কোনো আপনাকে দাবায় রাখবে এরকম কেউ নেই, বরং উল্টো আপনার উপরের যে বস, আপনার উপরে যে বস্তু নেই, আমাদের উপরে যে লিডার আছে, তারা আমাদেরকে হেল্প করে আমাকে তৈরি করার জন্য, আমরা হেল্প পাচ্ছি। এবং এখানে আপনি স্বাধীন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি স্বাধীন। আপনি নিজের কাছে জবাবদিহিতা একমাত্র করতে হবে, কারো কাছে জবাবদিহিতা করতে হবে না, আপনাকে স্বাধীন। আমাদের অনেক ডিস্ট্রিবিউটর মাশাআল্লাহ দেখা গেছে যে আর 5-6 দিন পরে অফিসে আসে মাঝে মধ্যে, তারপরেও তো আইডি কার্ডটা থাকে। যদি চাকরি হইতো সোফার মধ্যে হয়তো বা 2টা মার পড়তো, কিন্তু আপনি সম্পূর্ণ স্বাধীন, ফ্রিডম আছে আপনার এখানে। এবং টিএস যেহেতু হেলথ বিজনেস, আপনি চাইলে এখানে আপনার হেলথটাকে আপনি এখানে সর্বোচ্চ ভালো রাখতে পারবেন, আপনার ফ্যামিলির হেলথটাকে আপনি এখানে ভালো রাখতে পারবেন। এবং সম্মান, আজকে এই যে আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে আমাকে শুনছেন, দেখতেছেন, প্রত্যেকটা ব্যক্তি আমাকে ভালোবাসেন, সম্মান করছেন। আসলে টিএস সেটা না আসলে কখনই করা হতো না। আজকে যিনি চাকরি করছে, হয়তোবা
ওনার চাকরির গণ্ডিতে যে 20-25 জন ওনাকে চিনে তারাই ওনাকে সম্মান করছে। কিন্তু আমাদের সে এক একটা লিডারকে বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর মানুষ চেনে। আমার মতো একটা ছেলেকে ইন্দোনেশিয়াতে বালিতে হাজার হাজার মানুষের সামনে, পৃথিবীর অসংখ্য দেশের মানুষের সামনে স্টেজে তুলে দেওয়া হয়েছে, আমার জন্য করতালি দিচ্ছে। আমার সাথে ছবি তুলতে এসেছে মালয়েশিয়ান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ান, দেখা গেছে কানাডা, লন্ডন, ওই সব তারা এসে ছবি তুলেছে। আমি কার রিসিভার ছিলাম, আমার ছবি তুলে নিয়ে গেছে। সম্মান শুধু আপনার এলাকা নয়, আপনার দেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি এখানে সম্মান পাওয়ার সুযোগ পাচ্ছেন। তো যারা স্টুডেন্ট আছেন, কেন আমাদের জন্য ফেভারেবল বিষয়টা? কারণ এখানে আমি এক্সপিরিয়েন্স নিতে পারছি। দ্বিতীয়তম, আমি পাবলিক স্পিকিংটা শিখতে পারছি। 3 নাম্বার, আমি ভ্যালু অফ মানি বুঝতেছি, রাইট? 4 নাম্বার, যেখানে আমি সম্পূর্ণরূপে একদম কি বলা হয় এটাকে, নিজের উপরে নিজে নির্ভর, বাবা মার উপরে নির্ভরশীল হতে হচ্ছে না আমাকে। কথা বুঝতেছেন? এবং যেখানে আমার কোনো টাকা লাগতেছে না শুরুটা করতে, এবং আমি আমার মতো করে কাজটা করতে পারছি, এবং এই ব্যবসাটায় আমি আমার মতো করে সময় দিতে পারছি। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। এখানে স্বাধীনতা আছে, এখানে সম্মান রয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় এখানে ফ্রিডম রয়েছে। এবং আপনি আপনার লাইফটাকে ভোগ করতে পারবেন। যেন আমি এই পর্যন্ত অসংখ্যবার দেশের বাইরে ভ্রমণ করেছি, অসংখ্যবার। আমি হিসাব করেছি প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়েছে শুধু একমাত্র আমার বিভিন্ন দেশে ভ্রমণ করতে গিয়ে। আমি না, কোম্পানি দিয়েছে। এই সুযোগটা আপনি এখানে পাচ্ছেন, এই জায়গাগুলো আপনি পাচ্ছেন। ইভেন করতে 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 যখন আপনার কাছে খুব ভালো লেগে যাবে, একটা সময় আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে, আপনাকে আর কারো কাছে চাকরি চাইতে হবে না যে আল্লাহর রাস্তায় আমাকে একটি চাকরি দেন, আল্লাহর রাস্তায় আমাকে একটি জব দেন। এই বিষয়টা আপনাকে আর চাইতে হবে না। যেন আমি আমার পড়াশোনা শেষ করেছি, আমার ক্যারিয়ার কিন্তু একটা জায়গা হয়ে গিয়েছে, আমাকে কিন্তু আর চাকরি চাইতে হয়নি যে আমি কোনো চাকরির জন্য আমি কারো কাছে যাব যে আমাকে একটা জব দেন, আমাকে একটা চাকরি দেন। আমি এই পর্যন্ত আমার সিভি বানাইনি, আমি কোথাও আমার সিভি ড্রপ করিনি, কোথাও না। আজকে প্রতিষ্ঠান আমার যে করোনার কারণে তো আমাদের মাস্টার্স হয়নি, আমাদের মাস্টার্স পরীক্ষার সামনে, আমি মাস্টার্স দিব, কোম্পানি আমাকে গাড়ি দিয়েছে। তাই এখন না, 2016 সালে গাড়ির টাকা দিয়েছে আমাকে। অবশ্য আমি জায়গা কিনে ছোট্ট একটা বাড়ি করেছি, কিন্তু আমাকে গাড়ির টাকা দিয়েছে। সেই অনার্স ফার্স্ট ইয়ারে আমি চায়না থেকে ঘুরে এসেছি, অনার্স সেকেন্ড ইয়ারে আমি আরও বিভিন্ন দেশে গেছি, থার্ড ইয়ারে আমি কোম্পানিতে গাড়ি পেয়েছি। সেই আমার বয়স যখন 21, আমি তখন থেকে মাসে লাখ টাকার উপর ইনকাম করি। আসলে এখান থেকে, এই প্রতিষ্ঠান থেকে। কিন্তু আমি গত বছর আমার ইনকাম ট্যাক্স আমি সাবমিট করেছি, আমার আয়কর দাখিল দিয়েছে। আমার মতো একটি ছেলে যেখানে বাংলাদেশে আসলে দেখা গেছে যে আমি একটা চাকরি পাওয়ার কথা না, এখন আমার মাস্টার্সই শেষ হয়নি, কয় টাকা বেতনে চাকরি দেবে? এর থেকে বেশি টাকা আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি। করোনার কারণে 4-5 মানুষের বিজনেস বন্ধ, চারদিকে মানুষের ব্যবসা বন্ধ, সেলস নেই। গত বছর 2019 এইবার জুন পর্যন্ত খুব খারাপ গিয়েছে মানুষের। খারাপ গেছে বললেও আল্লাহ তাআলা বহু মানুষের আমাদেরকে ভালো রাখছে, বহু মানুষের আল্লাহ তাআলা ভালো রাখছে। তা আপনি এক জায়গাতে পড়াশোনা শেষ করেছেন, আপনার একটা ক্যারিয়ার তৈরি হয়ে গিয়েছে, আপনার লস নাই। কারণ আপনি শুরুটা আপনার ইনভেস্টমেন্ট যে শিখছেন যে ওইটা আপনার প্রফিট, সবচেয়ে বড় প্রফিটটা হচ্ছে এটা। যেমন আজকে আমার ভিতরে এমন কনফিডেন্স আছে যে আমাকে যদি আপনি যদি মাটি যদি আমাকে প্যাকেট করে দেন, আমি এটা বিক্রি করতে পারবো। এই কনফিডেন্সটা এখান থেকে এসেছে। আমি কিছু না কিছু করতে পারবো, এই কনফিডেন্সটা এখান থেকে আসছে। এই কনফিডেন্সটার জন্য, এই শিক্ষাটার জন্য এখানে আসা হচ্ছে। আর এটা যদি আপনি নিতে পারেন, টাকা এখান থেকে আসবে, যেতে হবে না আপনার কোথাও। আর একটা পর্যায়ে আজীবন টেনশন করবেন না। যেন আমি চিন্তা ভাবনা করেছি আমার সর্বোচ্চ ডেডলাইন 2035, এর মধ্যে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে, এরপর আর কাজের মধ্যে থাকবো না। এটা আমার সেলফ একটা ডেডলাইন। যে আমার বন্ধুরা দেখা গেছে যে তারা হয়তো বা 40-এ গিয়ে তারা সেটেল, মানে ভালোভাবে দাঁড়ানোর একটা চিন্তা করবে, তখন আমি রিটায়ার্ড। আমার এরকম একটা প্ল্যানিং রয়েছে।
আর যারা বিজনেসম্যান আছে, আপনি কেন টিএনসি করবেন? আমি আপনাকেও বলছি, ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে সবগুলো ডিম কখনই একটা ঝুড়িতে রাখো না। মানে হচ্ছে যে আপনার এই ঝুড়িটা চুরি হয়ে যেতে পারে। আপনি সকল পরিশ্রম একটা জায়গায় করতেছেন, যে কোনো কারণে আপনার চাকরি চলে গেল, করোনার কারণে অসংখ্য মানুষের চাকরি চলে গেছে। ওই দিন আমি ঢাকাতে গিয়েছি, 44,000 টাকা বেতনের চাকরি করতে ভদ্রলোক এখন উবারের গাড়ি চালায়। ফ্যামিলি কিন্তু জানে না উবারের যে গাড়ি চালায়, চাকরি চলে গেছে। কারণ বর্তমান মাটিতে আসলে কোম্পানিগুলো 44,000 টাকা বেতন দিয়ে এরে রাখবে না। কারণ কি? কারণ চিন্তা করছে যে 12,000 টাকা দিয়ে 12,000 টাকা বেতন দিয়ে আমি এরকম এর মতো 3 জন রাখতে পারবো, 12-15,000 টাকা দিয়ে আমি এর মতো 3 জন রাখতে পারবো। এখনকার কোম্পানি অনেক কিছু চিন্তা করে। আপনি কোনো একটা প্রতিষ্ঠান, আপনি পড়াশোনা শেষ করছেন, ইয়াং আছেন, আপনাকে নিয়ে যাবে 30-35 বা 32-33, আপনি বিয়ে শাদী করছেন, এক্সট্রা আপনার চাপ পড়তেছে, এরপর আস্তে আস্তে বড় হয়েছে আপনার সংসার, আপনি নতুন ক্রিয়েটিভিটি কিছু করাচ্ছে, আপনি দেখা গেছে যে আপনার সংসার অনেক ঝাঁঝামেলা চলে আসছে, আপনি ওইভাবে কোম্পানিকে সার্ভিস দিতে পারছেন না, কোম্পানি কিন্তু ইয়াং ব্লাড দরকার, আপনাকে বের করে দিচ্ছে। অসংখ্য ঘটনা। তো একটি মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করবেন না, কিংবা আপনি যেটাই করছেন ভালো চলতেছে, চলুক, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি যে আপনি চাকরি করতেছেন, করতে থাকেন, কোনো সমস্যা নেই, করেন না। কিন্তু এই যে আপনি যে চাকরিটা যে আপনি করতেছেন, মাসে আপনি 20-25,000 30,000 টাকা পাচ্ছেন, এটার সাথে যদি আরো 20-25-30,000 টাকা হয়, আপনার জন্য খারাপ হবে না, আপনার লাইফ স্টাইলটা একটু সুন্দর হবে। এবং আমরা ভালো করে জানি প্রত্যেকটা চাকরিজীবী যেটাকে ইনকাম করে দিয়ে হয় না, অনেকের ক্ষেত্রে অবৈধ উপায়ে ইনকাম করা লাগে, আবার অনেকেই সৎ কখন এটা করেন না। তাই আপনি চাইলে আপনার উইদাউট এনি ইনভেস্টমেন্ট, আর ভাই আপনার বাসায় তো চা কফি লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, আপনি নিয়ে যান, নিয়ে ব্যবসাটা শুরু করেন। আপনি চিন্তা করছেন আমি কখন সময়টা দেবো, আপনি চাকরির পরের সময়টা দেন এখানে, 9টা to 6টা চাকরি করতেছেন, বাকি 6টা to 9টা এখানে দেন, শুক্রবারগুলোকে সময় দেন, আমরা হেল্প করবো, একটা টিম করেন, যেখানে আপনি নিজে সুস্থ থাকা হলো এবং একটা আয়েরও জায়গা তৈরি হলো, এটা আপনাকে ব্যাকআপ সাপোর্ট দেবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি আয় মানুষকে চলতে সহায়তা করে। আর যদি আপনি কিছু করতে চান, আপনাকে ডেফিনেটলি 2-3টা করতে হবে। কোনো দেখবেন যত গ্রুপ অফ কোম্পানি মানে কি, আগে ব্যবসা করতে একটা, এখন অনেক ব্যবসা শুরু করছে, এই কারণে গ্রুপ অফ কোম্পানি। ব্যবসায়ীরা কখনো একটা কাজ করে না। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো, আপনি আপনার ব্যবসা করতেছেন, ভালো আছেন, চমৎকার, ভালো থাকেন না, সমস্যা নেই, কিন্তু ব্যবসায়ীরা তো একটা কাজ করে, ব্যবসা তো আরো অনেক ব্যবসা করে। আসেন, আপনি যে বিজনেস করতেছেন, আল্লাহ না করুক করোনার কারণে অসংখ্য দোকান বন্ধ গেছে, ব্যবসা বন্ধ হয়েছে, কোনো একটা ঝড় আপনার দোকানে আসলো, তাহলে আপনি তো ফ্যামিলি নিয়ে রাস্তায়। তাই উচিত আমাদেরকে অবশ্যই একটা সেকেন্ড একটা ইনকামের একটা ব্যবস্থা করা। আপনি দেখেন চাকরির বাকি সময়টা কি করেন, গসিপিং করছেন, গিবত গাইতেছেন, নষ্ট করতেছেন, চায়ের দোকানে সেখানে আড্ডা মারতেছেন, গসিপিং করতেছেন যা চাকরি করতেছেন। এবং আরেকটা বিষয়, প্রত্যেকটা চাকরিজীবী বসের প্যারায় অস্থির, কিন্তু মজার বিষয় আপনি এখানে পাশাপাশি এখানে দিতেছেন সময়, দিতে 2-2টা বছর পর আপনি দেখলেন আপনার জবে পাচ্ছেন আপনি 25-30 হাজার, এখান থেকে আপনার মান্থলি 80 থেকে 1 লাখ টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে। তো আপনি ফুল টাইম এখানে দেন, কোনো বস নেই, স্বাধীন, ফ্রিডম। ট্রাই করেন না, এক্সপেরিমেন্ট করেন না নিজেকে নিয়ে, ওইটা থাকুক, ওইটা করেন। যিনি ব্যবসা করতেছেন, আপনার জন্য 20 টাকা পুঁজি লাগতেছেন, আপনি আপনার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে গেছেন, যেটা আপনি বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন, ওইটার বিনিময়ে আপনি একটা ইনকামের সুযোগ পাচ্ছেন। একটা টিম করেন, আমরা এখানে সহযোগিতা করব, আমরা আছি এখানে। আপনি বিদেশ যাবেন, যান না, কয়দিন করবেন বিদেশ? যারা বিদেশ যাবার জন্য 10 বছর পর তো আবার আসবেন না, আসার পরে আপনি সেই বেকার ছিলেন, বেকার গেছেন, মাঝখানে কিছু টাকা জমাইছেন, ভাঙবেন, খাবেন, শেষ। আমি অনেকের দেখি তো একটা ফাউন্ডেশনটা বিল্ডিং করে, নিচে একটা মুদি দোকান দেয়, একটা অটো নামায়, 2টা সিএনজি যেগুলো করে, এরপর শেষ। আর অনেকে বসে বসে খায়। যেটা করেন না, আপনি যাবেন বিদেশ, যাইতে তো আরো 3-4 মাস আছে বা 5 মাস আছে, ওই 5টা মাস এখানে সময় দিয়ে যান। আপনি যেই দেশে যাচ্ছেন ওই দেশে গিয়েও আপনি ব্যবসাটা করতে পারেন। আপনি ওইখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন।
আর কি এমন ব্যবসা আমরা করি? আসলে আমরা কোনো ব্যবসা করি না, আমাদের বাসায় যা লাগে আমরা এখান থেকে নিয়ে যাই, রাইট কি না? এটাই তো আমরা এখান থেকে যা করি, আমরা এখান থেকে নিয়ে যাই, এটাই তো করি। আর আমার বন্ধুদেরকে 4-5 জনকে এখান থেকে বললাম তোরা এখান থেকে নিয়ে যাবি। কাস্টমার এভাবেই ক্রিয়েট হয়। আগে ছিলাম আমি প্রাণের কাস্টমার, RFL এর কাস্টমার, একমির কাস্টমার, এখন আমি তিয়াসী কাস্টমার। আর ওইখানের যত কাস্টমার তারা কষ্টে মরতাছে, সেই কারণে তারা কষ্ট পায়। আর আমাদের এখানে ডিস্ট্রিবিউটর, কারণ আমরা প্রোডাক্টও শেয়ার করি, ডিস্ট্রিবিউট করি, এখানে কেউ কষ্টে মরে না। তো আপনি বিদেশে যাবেন, আপনি 5-6 মাস এখানে একটা বিজনেসটাকে সেটেল করে আপনার লিডারের সাথে সুন্দর করে পরিচয় করে আপনি দেশের বাইরে গিয়ে চালু রাখতে পারেন। কিংবা দেশের বাইরে আপনি গিয়েছেন, আপনার বাবা মার অনেক প্রোডাক্ট লাগবে, তাদেরকে আমাদের কাছে পাঠাবেন। কিংবা অলরেডি আপনি বিদেশ করতেছেন, দেশে আসছেন, কয়টা দিন সময় আছে, হ্যাঁ আপনি করেন না, যান না। আর একটু একটু করে তো মুরব্বীরা বলে যে বিন্দু বিন্দু করেই নাকি মহাসাগর তৈরি হয়, বিন্দু বিন্দু করেই তো। তবে আমাদের বর্তমান যুগের মানুষ, তবে হ্যাঁ একটা বিষয় নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আমি পরিষ্কারভাবে সবাইকে বলে দিই, নেটওয়ার্ক মার্কেটিং বা টিএনসি এরকম নয় যেটা চাবি মেরে দিয়েছেন নম্বর চলতে থাকবো, কোনো ধরনের কোনো আশাও লাগবে না, কিছু করা লাগবে না, এরকম না। পরিশ্রম করা লাগবে না, এরকম না। ডেফিনেটলি টিএনসি তো পরিশ্রম আছে, এখানেও আপনাকে পরিশ্রম করতে হবে, তবে ওই জায়গাতে আপনাকে আজীবন করতে হবে। এখানে 5 থেকে 6টা বছর আপনাকে করতে হবে, এরপর ব্যবসাটা অটো পাইলট মোডে যাবে। মানে আপনার অসংখ্য টিম হয়ে যাবে, তখন ওই টিমের লোকজন এই বিজনেসটাকে তারা তাদের প্রয়োজনে চালাবে, তাদের সেলসের একটা টার্নওভার আপনি পাবেন। এটা অটো পাইলট মোডে যাবে। বিষয়টা হচ্ছে এইটা। কথাটা কি বুঝতে পারছি? তো স্টুডেন্ট যারা আছেন, চাকরিজীবী যারা আছেন, বসের প্যারার থেকে সরতে পারেন, ইনকামটাকে বাড়াইতে পারবেন। কথা বুঝতেছেন? এবং এক্সপেরিমেন্ট করা উচিত নিজেকে নিয়ে একটু। মাসে 15,000, 20,000, 30,000 শেষ, এটা লাইফ শেষ। তারপর আসেন যারা ব্যবসায়ী আছেন, আমাদের তো প্রোডাক্ট, আমাদের যে 83 প্রোডাক্ট এটা লাগেই, শুরু করতে পারেন। তা আমি মূল্য এইগুলাকে ভেবে কিন্তু আমি প্রতিষ্ঠানের সাথে শুরু করেছি। আজকে আমি মাস্টার্স এখনো শেষ হয় না, আমাদের পরীক্ষা সামনে, পরীক্ষা তো নিচ্ছে না, পরীক্ষা অফ গেছে, আমাদের আরো অনেকগুলো পরীক্ষা বাকি আছে। কিন্তু আমার লাইফ, আমার ক্যারিয়ার আলহামদুলিল্লাহ, আমাকে আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। এই কারণে এই নেটওয়ার্ক মার্কেটিং বা টিএনসি অবশ্যই আমাদের করা উচিত, অবশ্যই আমাদের করা উচিত, এটা আমি মনে করি। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম। তো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে কথা বললাম। আই থিঙ্ক সো আপনারা সবাই কথাগুলোকে বুঝতে পেরেছেন, আমার কথাগুলোকে আপনাদের সকলের কাছে ভালো লাগছে। আমি কিছু যদি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করতেছেন, সকলের প্রতি আসলে কৃতজ্ঞ যারা এতক্ষণ আমার সাথে লাইভে ছিলেন, আপনাদের মূল্যবান সময়টা আপনারা দিয়েছেন আমাকে, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। হ্যাঁ, অনেকে ভালোবাসি বলতেছেন, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমি সকলের জবাবগুলোই দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে খুব বেশি ভালোবাসি। এবং আপনারা জেনে রাখুন, আমাদের আগামী 9 তারিখে আমাদের শহীদুল ইসলাম মামুন, SI মামুন স্যার আমাদের সাথে ইনশাল্লাহ আড্ডা দিতে আসবেন, ঠিক আছে? তো আমরা অবশ্যই 9 তারিখে সবাই 8:25 থেকে আমরা উপস্থিত থাকবো। কথা বুঝতেছেন? তো আশা করছি আপনাদের বিজনেস অনেক সুন্দর হবে, অনেক ভালোভাবে এগিয়ে যাবেন, অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দেবেন, নিজেরা সফল হবেন, সবাইকে নিয়ে সফল হবেন। কারণ টিএনসির কথাই হচ্ছে লেটস ফ্লাই টুগেদার, নট লেটস ফ্লাই অ্যালোন। এটা হচ্ছে লেটস ফ্লাই টুগেদার। এবং আমরা সবাই কৃতজ্ঞ FH ক্রিয়েটিভ একাডেমির প্রতি, যারা আমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে আমাদেরকে জীবন তৈরি করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। মাশাল্লাহ, আমি অনেকে দেখছি, অনেকে আছেন আসলে যেতে ইচ্ছা করতেছে না, মানে ইচ্ছা করতেছে কিছুক্ষণ থাকি আপনাদের সাথে, আরেকটা আড্ডা মারি। তবে সবাই নিজেদের খেয়াল রাখবেন, নিজেরা সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা
ঘরে ঘরে টিএনসির প্রোডাক্ট পৌঁছে দেবেন, টিএনসির আলো পৌঁছে দেবেন। মানুষের মন থেকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে যে মেথসগুলো আছে এই মেথগুলো দূর করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি কিছু কমেন্ট নিয়ে নিই তাহলে 2 মিনিটের জন্য। এমন আড্ডা রেগুলার চাই, ডেফিনেটলি হবে, কেন হবে না। আমাদের জি এমডি রুহুল আমিন সরকার, আই লাভ ইউ বস, আই লাভ ইউ টু স্যার। ইনশাল্লাহ টিমকে নিয়ে থাকবো। জি অবশ্যই থাকবেন। মিস্টার সোহেল ওভি লিখছেন কুমিল্লা থেকে, আলহামদুলিল্লাহ বস অনেক কিছু শিখতে পারছি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা শেখার সুযোগ দিয়ে গেছেন। নাজিমুল ইসলাম বলতেছেন অনেক ভালো লাগলো বস, আমারও ভালো লাগলো কথা বলে। ইলোরা আহমেদ বলছেন ইয়েস স্যার, ওকে বস। মাহবুব বলতেছে আমার নামে মিতা, মাহবুব হাসান মুন্না, অনেক ভালো লাগছে লিখছেন। তারপরে আরাফাত চৌধুরী, কারি আমিন, আল আমিন ইসলামপুরি, এরপরে অনেকে বলছে স্যার যাইয়েন না। আরিয়ান অভি বলতেছে লাভ ইউ বস, আই এম অলসো লাভ ইউ স্যার। আপনার সুস্থতা কামনা করছি, আমিন, দোয়া করবেন। ওকে আচ্ছা, অনেক তথ্য পেলাম আজকের আড্ডায়। নরসিংদী থেকে তানভীর হাসান সান লিখছেন এবং গোলাম কিবরিয়া সুপার বস, থ্যাংক ইউ সো মাচ। রাকিবুল ইসলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরশ আজমির লাভ ইউ বস। জি অবশ্যই, আমি আপনাকে ভালোবাসি বস, পরবর্তীতে ডুয়েট করব ইনশাল্লাহ। দেখছি আমরা আরেকটু আধুনিক হব ইনশাল্লাহ, চেষ্টা করছি। অনেক নীরব চৌধুরী লিখছেন অনেক অজানা তথ্য দিয়েছে আজকে স্যার, খুব ভালো লাগলো, কমে কাটলো। নাজমুল আলম লিখছেন আপনি কি বলছেন ইনশাল্লাহ বস ব্যবসা হবে। রনি ঘোষ বলতেছেন বস অনেক অনেক কিছু শিখতে পারলাম। আর যত বেশি আড্ডা তত বেশি সেলস, ডেফিনেটলি সুন্দর কথা। অনেকে লিখতেছেন শাহরিয়ার মজুমদার স্যার অনেক কিছু জানতে পারলাম, আমারও ভালো লাগলো আপনাদেরকে জানিয়ে। সেরা আলোচনা হয়েছে বস, গোলাম কিবরিয়া। জি যাক, সবার কাছে ভালো লাগছে। এমডি মনিরুল ইসলাম মনির আছে, শহীদুল ইসলাম, অনেকে শিখতে পারছি বস। জি আমাদের ইন্ডিয়া ডিস্ট্রিবিউটর রাকিবুল ইসলাম। জি ওকে, সব কিছু সবসময় ভালো হয়, যত বেশি সেলস তত বেশি ইনকাম। অবশ্যই স্যার, যত বেশি সেল তত বেশি ইনকাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।